নিয়ে ঠিক ইনুল ঝোকার সাথে সাথে প্রত্যেকটা লোক দাঁড়াইয়া তাকে ইজ্জত করছে। এই ইজ্জতটা তো বিএনপি দেখতে চায় না। এই ইজ্জত পাবে আপনার কি মনে হয় কাজী আব্দুল্লাহ মামুন একা একা? নিরপেক্ষ ভাবে বলেন, ওই বিমস্টেকের এই রুমটার ভিতরে ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হলে, তারেক জিয়া হলে, খালেদা জিয়া হলে, আপনার কি মনে হয় ওখানে কেউ অপেক্ষা করত নাকি ঝাড়ুর মোড়া নিয়ে অপেক্ষা করত? কোন বিষয়টা আমাদের এই দল বিএনপি মানে একটা আন্দোলনে তো করতে পারেনি, একটা হরতাল করতে পারেনি, একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে পারেনি। বলেনি মীরা আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা, ভালো দিক, কিন্তু বিএনপি কি চাচ্ছে? বিএনপি একটা জিনিস চাচ্ছে, শর্টকাট কোনটা? হাসিনা যেভাবে জনগণের মতামতকে মূল্যায়ন করে নাই, হাসিনা যেভাবে জনগণের ভোট চায় নাই, হাসিনা যেভাবে জনগণকে গুম খুন করেছে, হাসিনা শুধু একটা জিনিস চেয়েছে, ভারতীয় সমর্থন। এই মুহূর্তে বিএনপি তাদের দলকে, এই সময় রাজনীতি দেখে মনে হচ্ছে বিএনপি ভারতের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে তারা বাংলাদেশে নির্বাচন করবে এবং ভারতের যে সমস্ত পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করবে, এবং বিএনপি এগুলোই করে যাচ্ছে এবং সংস্কারে বাধা দিয়ে মোটামুটি ভারতকেই তারা সহায়তা করছে, এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন। জ্যাকব মিল্টনের আলোচনা শুনলে বুঝতে পারবেন যে বিএনপি এবং ভারত একসাথে হয়েই ডক্টর ইউনূসের বিরুদ্ধে কাজ করতেছে। অনেক লম্বা আলোচনা, তাও আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপির আসলে গোপন এজেন্ডাটা কি। কথা বলতে হয়েছে, আবার তার ভিতরে আমি একটু পজিটিভিটিও টানার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে আজকের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ভারতে যে মুসলিমদের জন্য একটা ওয়াকফ আইন করেছে, এটা নিয়ে বাংলাদেশের লোকজনদের ইদানিং একটু সুরসুরি দেখছি, স্পেশালি কিছু রাজনৈতিক দল থেকে। এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, বিএনপি জামাত ইসলামীকে বাদ দিয়ে হেফাজতের সাথে একটা জোট করার চিন্তা করছে। সেই জোটের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে হেফাজত কিছু বিষয় আপত্তি করেছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে যে আওয়ামী লীগের একটা স্পন্সর ছিল ফরিদউদ্দিন আল মাসুদ, এই গাবুরকে নিয়ে আমি কিছু মন্তব্য করব, কারণ হাইকোর্ট একটা রুল জারি করেছে, তো এটার উপরেও আমাদের একটু কথা বলার আছে। আর এরপরে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের রিফর্ম করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকার যেসব জায়গায় রাষ্ট্রীয় উন্নয়নের জন্য কাজ করছে, সংবিধান সংস্কারের জন্য কাজ করছে, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করছে, প্রত্যেকটা কাজের বিরোধিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বিজেপি। এই মুহূর্তে বিএনপি যে আচরণ করছে বাংলাদেশে, ইটস জাস্ট লাইক ভারতীয় জনতা পার্টি। আমরা যেখানে আগে আওয়ামী লীগকে বলতাম ভারতের একটা রাজনৈতিক দল, ইদানিং বিএনপি যা করছে তার কোনো ব্যতিক্রম করছে না। এখন আমার এই ধরনের কথাবার্তা বলাকে আবার সামনে রেখে বিএনপির কিছু নেতা বলার চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগ বা বিএনপি কে ভালোবাসি না, আমরা ভারতকে ভালোবাসি। মানে তাদের কথার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা যে আমরা আওয়ামী লীগ বা বিএনপি কে আমরা ভালোবাসি না, আমরা ভালোবাসি ভারতকে। আমি জ্যাকব মিল্টন ভারতের পূজারী, আমি ভারতকে নাকি এত চাটতে চাটতে আমার জিহ্বা ক্ষয় করে ফেলেছি। সো আমি ঠিক আছে, আমি ভারতকে এত পছন্দ করি, তো আমি ভারতকে পছন্দ করি, এটা যদি আপনাদের মনে হয়, আমি চাচ্ছি যারা যারা মনে করেন আমি ভারতকে ভালোবাসি তারা যেন স্ক্রিনে এসে আমার সাথে একটু কথা বলেন। এবং আমরা যখনই লাইভে আসার পরে কিছু লোকজন তারা তাদের পরিচয় এবং তারা তাদের আচার আচরণ দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমার কথাবার্তা তাদের জন্য অত্যন্ত খারাপ। এখন তাদেরকে আমি বলবো, যারা আমার কথাবার্তা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আপনারা এখানে থেকেন না, চলে যান। আর যদি আপনাদের বাবা একজন হয় এবং আপনারা সঠিকভাবে আপনার বাবা মায়ের বিয়ের আগে জন্মগ্রহণ করে থাকেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, আমি লাইন ওপেন করে দেব, আমার সাথে আপনারা স্ক্রিনে এসে কথা বলেন। আর যদি সেটা না পারেন তাহলে আপনারা প্রমাণ করবেন
আপনাদের বাবা জন্মেছে গরুর মুখ খেয়ে এবং আপনি গোবর খেয়ে বড় হয়েছেন। তো এ ধরনের কার্যকলাপ থেকে আপনারা যদি এখানে বসে সবার সাথে আলাপ আলোচনা করতে চান, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। তবে আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আপনারা আজকের আলোচনার মধ্যে আমার সাথে আলোচনায় স্ক্রিনে এসে আলোচনা করার সুযোগ পাবেন। দর্শকবৃন্দ, তো আমরা আজকের আলোচনা শুরু করি, আমাদের গেস্টদের আপনাদের সামনে নিয়ে আসি, তারপরে আমরা আলাপ আলোচনা শুরু করব। নিরনীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউ লুক বিউটিফুল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক। আপনি ঈদ তো কয়বার করবেন আপনি? আমার তো মনে হইতেছে আপনি মোর দেন মাস ঈদ হবে আনটিল কুরবানি পর্যন্ত। আলহামদুলিল্লাহ। ডক্টর খন্দকার মাসুদ রহমান, অনেক মেহেরবানি আপনার যে আপনি আপনার ব্যস্ত স্কেজুলের মধ্যেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি বলেছেন যে ভাই এসব ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের ছাড় দেওয়া উচিত না। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি ইউরোপের বিভিন্ন দেশ চষে বেরিয়েছেন। আমি জানি না আপনি ডেটিং এ গিয়েছিলেন না কি আবার নতুন কোনো, আমরা আমাদের ধর্মে তো মাশাআল্লাহ আমরা 4 বিয়ে করতে পারবো, অন্য জায়গায় এটা করছেন টরছেন কিনা আমি জানি না, বাট আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউ লুক ক্রিস্পি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, মাসুদ ভাই, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের বক্তব্য শুনুন, আমাদের সমালোচনা করুন, আমাদের সাজেশন দিন। এই আপাতত দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। ওকে, আমি প্রথম একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সে কথাটা আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি ডক্টর খন্দকার মাসুদ রহমান আপনাকে দিয়ে। আপনারা জানেন যে কোনো একটা দেশে যখন সরকার টেক ওভার করে, নির্বাচনের পরে, বিপ্লবের পরে যখন একটা সরকার নতুন একটা সরকার টেক ওভার করে, পৃথিবীর প্রচলিত নিয়ম অনুযায়ী একটা সরকার তাদেরকে সেটেল করতে, প্রত্যেকটা দায়িত্ব বুঝে নিতে, সবকিছু তাদের আয়ত্তে নিতে অ্যাটলিস্ট দে নিড 4 to 5 months to 6 months। যার জন্য আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে অথবা ইউরোপে আপনি একটা কালচার দেখেছেন, তারা একটা কাউন্টডাউন করে, মানে ক্ষমতা গ্রহণের 100 দিন তারা কি অর্জন করলো, ক্ষমতা গ্রহণের 6 মাস 180 দিন তারা এইভাবে কাউন্ট করে যে কতটা অগ্রগতি করলো কি করলো না। আপনার কি মনে হয় বাংলাদেশে যেভাবে নির্বাচন দিন অথবা সংস্কার দরকার নাই, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে এ ধরনের ফেয়ার কোনো চান্স তাদেরকে দিয়েছে কিনা? আপনার এটা কি মনে হয়? বাংলাদেশের অনেক কিছুই মন মতো হয়নি। বিপ্লবটা হওয়ার পরে যেভাবে সরকার হওয়ার কথা ছিল সেটাই হয়নি। সেটা নিয়ে গেছে আসিফ নজরুল, ওয়াকার সাহেবরা ভিন্ন দিকে। ডিরেকশন ওয়াজ চেঞ্জড। বিএনপি নির্বিকার ছিল। বিএনপির ওই সময় যেহেতু ছাত্ররা একটা জায়গা পর্যন্ত লিড করছে এবং তারা কেউই রাজনৈতিক দল থেকে আসে নাই, তাদেরকে যে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যে সহযোগিতা করার কথা ছিল, যেটা ওনারা বারে ক্লেম করেন যে আমরা করেছি, কখনো ক্লেম করেন করেছি, কখনো ক্লেম করেন আমরা করিনি। যদি ওনারা করে থাকা উচিত ছিল ওনার দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, ওনাদের প্রথমেই এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের ফসলটা যেন অন্য কেউ না নিয়ে যায় সেদিকে খেয়াল রাখা উচিত ছিল। একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, অথবা একটা ইউনাইটেড একতাবদ্ধ একটা সর্বদলীয় একটা সরকার তখন গঠন করা উচিত ছিল। সেটা করেনি। বিএনপি ডিড নট ওয়ান্ট ইট, চায় নাই। তখনই আপনার যারা বৈরী বলে আমাদের কাছে মনে হয়, এই বিপ্লবের ক্ষেত্রে যারা বৈরী, তার একজন হচ্ছেন চুপ্পু। ওনার তখন থাকার কথা না। পৃথিবীর কোনো বিপ্লবের পরে আপনি দেখবেন না 1 নাম্বার আগের সে ফ্যাসিবাদের কোনো দোসর আছে, তাকে যেতেই হবে। আপনি যে কোনো বিপ্লব দেখেন, সবগুলো বিপ্লব আপনারা জানেন। ইরান জানেন, জার্মান জানেন, আপনার ওই ফিডেল ক্যাস্ট্রো, কিউবা জানেন, যারা খুব
রিসেন্ট যারা বিপ্লব হয়েছে, ধরেন 50-60 বছরের মধ্যে যেসব বিপ্লব হয়েছে, শুধু 70 বা তার বেশি বেশি হয়ে গেছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, প্রত্যেকটা রেভলিউশন শেষ হওয়ার পরে কেউ আর থাকে নাই, কাউকে থাকতে দেওয়া হয়নি, ইভেন দি কনস্টিটিউশনকে রাখা হয়নি, বন্ধ করো। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা করাই হয়নি। এই ভাঙাচোরা একটা 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 অবসাদ ক্লিষ্ট এবং অসুস্থ একটা নরবরে ফ্যাসিবাদী কাঠামোর উপরে আমাদেরকে ঠেলে নিতে হচ্ছে, বা ইউনূস সাহেব তার সরকারকে সরকার চালাতে হচ্ছে ওইতে কাঠামো, যে কাঠামোটা ছিল একটা ফ্যাসিবাদের কাঠামো, একটা ভাঙাচোরা কাঠামো, যেটা এখন ফেলে দেওয়া হচ্ছে। এই কাঠামো নিয়ে গেছে। তো এই কাঠামোতে সমস্যাটা কি? আমাদের পুলিশই ছিল না, পুলিশ ছিল সব দলীয় পুলিশ, 60,000 পুলিশ জয়েনই করে নেই। এই সমস্ত পুলিশ না থাকা সত্ত্বেও যতখানি সম্ভব দে আর ডুইং ইট। হ্যাঁ, অফকোর্স আমাদের যেটা চাহিদা, আমরা যেটা চাই, সারা দেশের মানুষ সবাই যেটা চাই, যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশটা সম্পূর্ণভাবে আনা সম্ভব হয় না দুইটা কারণে। শুধুমাত্র আমাদের বা আজকের বর্তমান সরকারের ব্যর্থতাই নয়, এর মধ্যে আওয়ামী দোসর যারা রয়েছে তাদের প্রচুর প্রচুর পদচারণা আছে। তার প্রত্যেকটা ব্যাপারে তারা গন্ডগোল করার চেষ্টা করছে, প্রত্যেকটা ব্যাপারে। যেমন শাহবাগে হিন্দুদের মিছিল, গিয়ে দেখবেন সব আওয়ামী লীগের ভিতরে, সব আওয়ামী লীগের। কোনো বিএনপির মিছিল, লোক সংখ্যা সব আওয়ামী লীগের। তো এই যদি হয়, মানে আওয়ামী লীগ তো চেষ্টাই করছে। ডক্টর মাসুদ রহমান, আপনি দুইটা তুখোড় এক্সাম্পল দিয়েছেন, আপনার সাথে একমত, কিন্তু আপনি একটা জিনিস মিস করেছেন। ইসকনের মিছিলে সব আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সব মুসলমানরা কপালে টিকি লাগাইয়া হিন্দু লীগ হইয়া ওইখানে জয়েন করছে। হ্যাঁ, তার মানে একটা শক্ত রকম প্রচেষ্টা রয়েছে সবকিছুকে নষ্ট করার জন্য, সবকিছু গন্ডগোল বাঁধানোর জন্য। সেক্ষেত্রে আপনি কতদূর সাকসেসফুল হতে পারবেন ইচ্ছা করে? এটা বিরাট টানাপোড়েন রয়েছে, বিরাট যুদ্ধ চলছে আমাদের। যথেষ্ট সময়, আপনার যে প্রশ্নটা ছিল, ডেফিনেটলি যথেষ্ট সময় দেওয়া হয়নি, যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি, যথেষ্ট সুন্দর একটা পরিবেশও তাদের জন্য রাখা হয়নি। সো তাদের কিছু সীমাবদ্ধতা আছেই। আমি আশা করছি তারা এই সীমাবদ্ধতা দ্রুত আস্তে আস্তে কাটিয়ে উঠবে। এখন যখন দেখা যাচ্ছে যে জনগণ, সমস্ত জনতা, যা আমি বুঝি, যা আমি দেখি, অল দি যতগুলো জরিপ করা হয়েছে, অল দি সার্ভেজ আর টেলিং দ্যাট সমস্ত জনতা, একেবারে প্রায় 90% জনতা, দে আর অল আস্কিং ফর ইউনূস সাহেব টু কন্টিনিউ। তার মানে তারা দে আর নট ভেরি ডিসস্যাটিসফাইড উইথ হাউ দি থিংস আর হ্যাপেনিং। যেভাবে ঘটনাগুলো ঘটছে, কিছু দুঃখ ছিল, কিছু কষ্ট ছিল, কিছু কথাবার্তাও ছিল এখন থেকে মাস 2 আগে, এখন আর নাই। ইউনূস সাহেবের চায়না সফর করার পরে, ইউনূস সাহেবের ব্যাংকক সফর করার পরে, ইউনূস সাহেব দেশকে যেই উচ্চ মার্গে নিয়ে গেছেন সারা পৃথিবীর স্ট্যাটাস লেভেলে, সেখানে এখন মানুষের স্যাটিসফ্যাকশন অনেক বেশি। খুব কম আমাদের দেশের কোন প্রেসিডেন্টকে বা কাকে প্লেন পাঠিয়ে তাকে চার্টার প্লেনে নিয়ে যাওয়া হয়েছিল, এই সম্মান কে দিয়েছে? কয়জনকে এরকম বিমস্টেকের জয়েন করার পরে বিমস্টেকে সে চেয়ারম্যান হয়ে গেছে, এই সম্মান কয়জন পেয়েছে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্লাসরুমের মতন সবাই ওয়েট করছিল যে হেডমাস্টার উইল কাম ইন ব্যাংকক। তাই হয়েছিল। মোদি অ্যান্ড অল আদার, মোদি মনিটর অ্যান্ড অল দি ক্লাস স্টুডেন্ট সবাই বসেছিল। when the master came in, সবাই দাঁড়িয়ে, can you imagine the respect? তো ওরা এইসব কারণে মানুষের মন, এখন মানুষের সমর্থন চলে যাচ্ছে ইউনূস সাহেবের দিকে, যে ইউনূস সাহেব আমাদের দেশকে আফটার জিয়াউর রহমান অনলি ম্যান মোটামুটি কাঠামোগতভাবে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, সম্মানীয় একটা লেভেলে নিচ্ছে পৃথিবীতে। সারা পৃথিবীতে বাংলাদেশকে চিনে মানুষ। এখন বাংলাদেশকে আমরা যখন প্রথম এসে কেউ জানতো না, ইউ আর ফ্রম ইন্ডিয়া, দ্যাট ওয়াজ দি কোশ্চেন। এখন বাংলাদেশকে চিনে, বাংলাদেশ নোবেল প্রাইজ পায়, বাংলাদেশ সারা পৃথিবীর হাইয়েস্ট লেভেলের সঙ্গে কথাবার্তা বলে। বাংলাদেশের তৈরি করা বা বাংলাদেশের নোবেল লরেটের তৈরি করা যেই মাইক্রো ক্রেডিট এবং অন্যান্য যেগুলো 170টা দেশ সেটাকে অ্যাডাপ্ট করে, এবং তারা শিখতে আসে, তারা ইউনূস ফার্মের কাছে শিখতে আসে যে হাউ উই ক্যান ডু ইট। চাইনিজ একজন লোককে আমরা দেখেছি, হি ইজ ডুইং ইট। সো আমাদের সম্মান এত বৃদ্ধি করেছে আল্লাহ তাআলা এবং ইউনূস সাহেব, যে এখন সবাই ইউনূস সাহেবের পক্ষে। আগের সেই কমপ্লেনটা এখন আর নেই। গিভ দেম টাইম। আমার মনে হয় তারা দ্রুতই, জনগণ যখন একসাথে চলে আসছে, জনগণ যখন তার পিছনে কনসলিডেট করেছে, he will be able to do most of the unfinished functions. ধন্যবাদ।
কাজী আব্দুল মামুন, ডক্টর মাসুদ রহমান 4-5টা বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তার ভিতরে একটা ছিল, একটা নির্বাচনের পরে কোন প্রকার ঝামেলা ছাড়া দুর্যোগহীন দেশেও দায়িত্ব নিয়ে সঠিকভাবে কাজ পরিচালনা করতে 4 থেকে 6 মাসের দরকার হয়। ফ্রান্সে এটা নিয়ে বলে ফার্স্ট 100 days in a government, ফার্স্ট 180 days in a government এ ধরনের হয়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে এই সুযোগটা দেওয়া হয় নাই। নাম্বার 2, যখন ইউরোপ বা আমেরিকায় সরকার গঠন করে তখন ওই সরকারের ভিতরে কোনো জেনারেল ওয়াকার বা চুপ্পু থাকে না। ওয়াকার বা চুপ্পুরা হচ্ছে একটা দেশের অবকাঠামোর মধ্যে ক্যান্সারের মতো, যারা দেশের কোনো সংস্কার চায় না। এবং আমেরিকার মতো জায়গায় ডক্টর মাসুদ রহমান, নীরা এবং আপনি খুব ভালো করে জানেন, রিপাবলিকানরা যখন হোয়াইট হাউস জিতে ডেমোক্রেটরা চুপ করে হোয়াইট হাউসকে সাপোর্ট করতে থাকে ফর দ্য সেক অফ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা বাংলাদেশে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই একটা সময় দায়িত্ব নিয়েছেন, এমন একটা সময় দায়িত্ব নিয়েছেন সে যখন বাংলাদেশের ক্যান্সার জেনারেল ওয়াকার, বাংলাদেশের ক্যান্সার চুপ্পু, বাংলাদেশের ক্যান্সার হাসিনা শেখ, বাংলাদেশের ক্যান্সার আওয়ামী লীগ, এরা সবাই ডক্টর ইউনূসকে পিছন থেকে টেনে নামানোর প্রত্যেকটা পায় তারা নিয়ে তারা অ্যাক্টিভ আছে প্রত্যেকটা জায়গায়। ইসকন আন্দোলন, আনসার ভিডিপি আন্দোলন, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, ওলামা লীগ আন্দোলন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টকে আনস্টেবল করার কোন সুযোগ তারা হাতছাড়া করে নাই। কিন্তু ডক্টর মাসুদ রহমান একটা কথা বলেছে, এর মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করে সামনে এগিয়ে যাচ্ছে তার গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়ছে। এখন বাংলাদেশে আল্লাহর অশেষ রহমত বাংলাদেশের উপরে, আমরা অনেক ভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। কিন্তু আপনার কাছে এটা কি বাংলাদেশের মানুষের আনফেয়ারনেস, এই রাজনৈতিক দল ভারতের দাবেদারি করে ডক্টর ইউনূসের বিরোধিতা করা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারের বিরোধিতা করা, দেশের অগ্রগতিতে বিরোধিতা করা, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিরোধিতা করা, টোটাল জিনিসটাকে আপনি কিভাবে দেখেন কাজী আব্দুল মামুন? ধন্যবাদ জাকব মিল্টন ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা আপনি সূত্রপাত করেছেন এবং মাসুদ ভাইও, ডক্টর মাসুদ ভাইও জিনিসটাকে সুন্দরভাবে উনি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। আমি একটু এই বিষয়ে আমার মতামত এবং সংযোজন করতে চাচ্ছি। মোটামুটি আপনারা দুজনেই যে বিষয়গুলো তুলেছেন খুব পজিটিভ। আসলে সব দেশেই যখন নাকি একটি গণঅভ্যুত্থান উত্তর বিপ্লব হয় তখন যারা পরাজিত তারা সেখানে থাকে না। কিন্তু একটা মানে আশ্চর্যের বিষয় যে ভেরি ফার্স্ট ডেতেই একটা প্রতি বিপ্লব হয়ে যায়। এটা আমি গত 8 মাস যাবত যেভাবে বলে এসেছি, প্রথম ডেতেই আমি বলেছি যে কাশিম বাজারের কুটিতে ষড়যন্ত্র হয়ে বিজয় বাদ্য বেশি করেছে এবং প্রতি বিপ্লবীরা ক্ষমতা দখল করেছে। এখন বন্দুক যার, ক্ষমতা তার। এখন এই ওয়াকারকে আজকে দেখেন বিএনপি, জামাত বলেন, অন্যরা বলেন, সোকল প্রগতিশীল কিংবা বাম, যার আওয়ামী ভারতীয় বাম, তারাও কিন্তু চুপ। তারা শুধু একই কথা বলছে। পরশু আমি দেখলাম যে রুহিম, আচ্ছা সিপিবি সদস্য সম্পাদক, সেও কিন্তু একটা নতুন স্ট্র্যাটেজি খুব ভাইরাল হচ্ছে, আপনি দেখবেন। সে বলছে একই কথা যে ৭১-এর মানে জামাতদের যে আপনার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং তাড়াতাড়ি নির্বাচন ডেট ফিক্স করুক। মানে ওনারা আজ থেকে 54 বছর আগে জামাতের বিচার চাচ্ছে। আর এর মাঝখানে যে এত হত্যাকাণ্ড, জেনোসাইড হয়েছে ৭২ থেকে ৭৩, তারা তো কোলাবরেটর ছিল ফ্যাসিস্ট বাকশালীদের। এই সিপিবি তারা নিজেদের ব্যাপারে তারা কিছু বলছে না। এরশাদের সময় ৮৬ সনে এই জামাত এবং এই সিপিবিরা 8 দলীয় জোট অন্য দল থেকে ভেঙে এরশাদের সাথে সহায়তা করেছিল। তো কাজে এখানে বলেন ডান বলেন, বাম বলেন, মধ্যপ্রদেশ সকল বলেন, তারা জাতীয় স্বার্থের চেয়ে নিজের দলীয় এবং আন্তর্জাতিক স্বার্থ দেখে। তারা জাতীয় স্বার্থ দেখে না, তারা জাতীয় ঐক্য পছন্দ করে না। আজকে আমরা প্রগতিশীল বিপ্লবী বাম যেভাবেই আপনারা বলেন না কেন, আজকে এই সুযোগে বলে নেই, আজকে 6 এপ্রিল আমরা যে প্রথম জাকপা গঠন করেছিলাম সেটার আজকে 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এটা আমরা নাম পুনর্গঠন করেছিলাম বাকপা, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি। আচ্ছা, তার কাজে আজকে 45 বছর যাব। আমি এটা বাকপার প্রতিষ্ঠা সদস্য ছিলাম। এটা হলো 69-এ ছাত্রলীগের বর্ধিত সভায় 3 দিনে
আমরা যে করেছিলাম যে কেন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হলো ভাগ করে। আজকে জাতীয় স্বার্থ যেটা আমি বলছি, যেহেতু আমাদের এখানে রাজনীতিটাকে পরিবারতন্ত্র করা হয়েছে, রাজনীতিটাকে ওয়ান ম্যান শো করা হয়েছে, রাজনীতিকে তথাকথিত জাতীয়তাবাদের নামেও এক ব্যক্তি করা হয়েছে। জাতীয় ঐক্য জাতীয় নেতার প্রতীক হয়। ৭৫-এ যেভাবে মানুষ আশা করছিল জিয়া রহমান যে কোনো ভুলের কারণে ব্যর্থ হয়েছে, এখন জিয়া রহমানের নামে পরিবারতন্ত্র বিএনপি চলছে। আচ্ছা বিএনপি কি করে আজকে আপনি বলেছেন বিএনপি নাম হয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিএনপি আজকে জাতীয়তাবাদীর চেয়ে ভারতের হিন্দুত্ববাদীর স্বার্থ রক্ষা করছে। এবং তাদের প্রথম সারি নেতাদের নিয়ে আপনি গত ২-৪ দিন অনেক কথা বলেছেন এবং তারাও প্রত্যুত্তর দিয়েছে। বিষয়টা এইভাবে না, বিষয়টা হয়ে গেছে যে আজকে জাতীয় স্বার্থ বলতে যা বোঝায় এদেশের সত্যিকারের মালিক হলো আপামর জনগণ, কৃষক, শ্রমিক, সৈনিক, তারাই ৯৫% বেশি। এই কথাটা কেউ বলে না। আজকে এই ছাত্রদের আন্দোলনকে বিভক্তি করে ফেলছে। ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে গুটি কয়েক মন্ত্রী হয়ে ভাগাভাগি করছে, কেউ শিবির হয়ে গেছে, এদের মধ্যে ভাগাভাগি। কিন্তু আজকে চুপ্পু কেন এখানে আছে, এই কথাটা আপনারা সবাই প্রশ্ন করেছেন। মাসুদ ভাই খুব সুন্দর করে প্রশ্ন করছেন যে চুপ্পু এই কিভাবে এখানে থাকে, ওয়াকার কি করে থাকে। এখন ইউনুসকে যখন নাকি বিপ্লবের উত্তর যে আমাদের যে গণতন্ত্র, তাকে যেমন জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আমরা বেছে নিয়েছি এবং সারা বিশ্বব্যাপী তাকে স্বীকৃতি দিয়েছে। আরে বাবা, সবচেয়ে বড় ম্যান্ডেট তো বিপ্লবের মধ্য দিয়ে হয়। আমি এর আগে বলেছি, আপনার বলশেভিক রেভলিউশনের বিপ্লবের পরে কি ৬ মাস ৭ মাসে লেনিনকে বলেছে তুই সরে যা, তুমি তোমার ম্যান্ডেট কি, এই কথা কেউ বলেছে? আজকে বিএনপি তাই বলছে। মাসুদের সময় বলেছে, বলে নাই। ফিডেল কাস্ট্রোর সময় বলেছে। এটা বিপ্লব হয়েছে যেখানে গণভবন জনগণ দখল করেছে, যেখানে আপনার সংসদ ভবন দখল হয়ে গেছে। সংবিধানে তো প্রশ্ন উঠে না। মামুন ভাই একটা কথা আপনাকে আমি বলি, আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে একমত। কোন বিপ্লবের পরে আপনি যে কটা রেফারেন্স দিয়েছেন, কিউবায় শে গুয়েভারা, ফিডেল ক্যাস্ট্রোকে কেউ বিপ্লবের পরে বলে নাই তোমাদের হাতে ৭ মাস সময় আছে। কেউ লেনিনকেও বলে নাই তোমাদের কাছে ৭ মাস, তোমাদের হাতে ৭ মাস সময় আছে। পৃথিবীর কোন বিপ্লবে টুপাক আমারু মুভমেন্ট ইন পেরু সেখানেও বলে নাই তোমাদের কাছে ৭ মাস সময় আছে। এখন আমাদের এই বাংলাদেশেও এটা বলতো না যদি না ভারতের আধিপত্যবাদ বা হস্তক্ষেপ না থাকতো। এখন ভারত ওখানে বসে যা বলছে বিএনপি ওটা তামিল করছে, বিএনপির নেতারা ওটাকে তামিল করছে, বিএনপির নেতারা ভারতীয় ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোর চেয়ে। এখন সেক্ষেত্রে তো ডক্টর ইউনূসের বিরোধিতা তাদের করতেই হবে, কারণ ডক্টর ইউনূস, ডক্টর মাসুদের ভাষায় ডক্টর ইউনূস বিমস্টেকের মিটিং এ যখন গেলেন এবং রুমের ভিতরে ঢুকলেন, নরেন্দ্র মোদী এবং তার লোকজনরা শ্রেণীকক্ষে ছাত্ররা যেভাবে বসেছিল বাংলাদেশের পতাকাটা নিয়ে, ঠিক ইউনূস ঢোকার সাথে সাথে প্রত্যেকটা লোক দাঁড়াইয়া তাকে ইজ্জত করছে। এই ইজ্জতটা তো বিএনপি দেখতে চায় না। এই ইজ্জত পাবে আপনার কি মনে হয় কাজী আব্দুল্লাহ আল মামুন একা একা নিরপেক্ষ ভাবে বলেন? ওই বিমস্টেকের এই রুমটার ভিতরে ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হলে, তারেক জিয়া হলে, খালেদা জিয়া হলে, আপনার কি মনে হয় ওখানে কেউ অপেক্ষা করত নাকি ঝাড়ুর মোড়া নিয়ে অপেক্ষা করত? কোনটা করত? গলায় রশি লাগানো থাকতো। সুন্দর কথা বলছেন। আমি তো বলছি যে আজকে বাংলাদেশে যে শেখ মুজিবের যেভাবে পতন হয়েছে, রাজনৈতিক ভাবে ঐতিহাসিক পতন হয়েছে, আজকে শেখ মুজিবকে একটা ফ্যাসিস্টের প্রতীক হিসাবে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা ৭১-এ যে বিজয়টা অর্জন করেছিলাম, পিন্ডির থেকে ছিনিয়ে নিয়ে গেছে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সর্বোচ্চ স্বাধীনতা, সেখানে যেন অরোরা ছিনিয়ে নিয়ে গেছিল। এইটারই ধারাবাহিকতা আমরা আজকে ২৪শে ৫ই অগস্টে আমরা অর্জন করেছি। কাজে ভারতও পরাজিত হয়েছে। আজকে ডক্টর ইউনূস আজকে সকল জনমতের দলের ঊর্ধ্বে উনি একটা প্রতীক হয়েছে। আমরা তাকে মেনে নিয়েছি, জনগণ মেনে নিয়েছে। যারা জনগণের রাজনীতি করে তারা ইউনূসকে বিরোধিতা করতে পারে না, সে দক্ষিণপন্থী হোক বামপন্থী হোক। কাজে আজকে আমি বলছি যে আজকে যেহেতু যারা এতদিন যাবৎ জাতীয়তাবাদী রাজনীতির নামে দলীয়করণ করেছে, পরিবারকরণ করেছে, তাদের কাছে ইউনূস গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু সারা পৃথিবীর মানুষ ইউনূসকে গ্রহণ করেছে, বাংলাদেশের মানুষ তো অবশ্যই গ্রহণ করেছে, তাকে তো সময় দিতেই হবে। ওকে, নিরনীরাপ আপনাকে, আপনি এতক্ষণ ডক্টর মাসুদ, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন শুনেছেন। আপনি আমেরিকা আসার পরে আপনি নিজেও দেখেছেন নীরা, যে কোনো একটা নতুন সরকার গঠনের মানে ক্ষমতা নেওয়ার পরে তাদেরকে ১০০ দিন ৬ মাস সময় দেওয়া হয় যে তারা আগে ঠিকঠাক মতো বসুক। কিন্তু বাংলাদেশের মতো জায়গায়
16-17 বছরের স্বৈর শাসনের পরে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারকে এই সময়টাও তারা দিতে চায় না। ভারত যেভাবে তাদেরকে প্রেসক্রাইব করে, তাদের সব মূল অবকাঠামোর উদ্দেশ্য শুধু একটা, ইউনূস হটাও, ভারতের আধিপত্যকে আবার আমন্ত্রণ জানাও। এখন ওই সময়টা না দিয়ে কন্টিনিউয়াসলি তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা কাজে, সংস্কারে বাধা দেয়, অগ্রগতিতে বাধা দেয়। টোটাল বিষয়টাকে আপনার কি মনে হয় রাজনৈতিক দল হিসাবে এটা কি বিএনপির দেউলিয়াপনা, নাকি বিএনপি তাদের রাজনৈতিক নেতাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনার কি মনে হয়? থ্যাংক ইউ জেকব ভাই। আসলে এত সুন্দর একটা টপিকস আজকে আপনি তুলেছেন, যেটা পার্টিসিপেট সবাই ওপেনলি করতে পারবে না বলে আমি মনে করি, তার মধ্যে আমিও একজন। তারপরেও আমার দেশ সবকিছুর আগে, আমি সেটাই বলবো। আসলে অনেক আগে একটা কথা বলেছিলাম, যেটা ভারতের, যে দেখেন ভারত যে ডিপ্লোমেসিটাই বাংলাদেশের উপর করুক না কেন, বাংলাদেশের মানুষের বুঝে উঠতে সময় লাগে যে এটা সত্য না মিথ্যা। একটা মিথ্যা কথা বললো সেটা প্রুফ করতে 6 মাসের উপরে সময় লাগে বাংলাদেশের। তা আমরা হইছি সেই জনগণ। 16 বছরের যে স্বৈর শাসক যে ছিল, যে শাসন চালিয়ে আসছে, এর পিছনে মূল কারিগর কে ছিল এটা বুঝতে তো বাংলাদেশের জনগণের কারোই বাকি নাই। এই যে দেখেন 24-এর আন্দোলনের পর এই যে আর্টিফিশিয়াল একটা দুর্ভিক্ষ চালানোর প্রচেষ্টা চলেছিল, এবং আল্লাহ আমাদেরকে সহায় করেছেন বিধায় আমরা খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করে উঠে আসতে পারছি। শুধু তাই না, একের পর এক আজকে যে লীগের কথা বলবেন, প্রথম হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, ইসকন লীগ, যত লীগের কথাই বলেন না কেন, আপনি তো বলেননি যে ভারত লীগ। ভারত লীগ হলো আসল, এই সব কিছুর সংমিশ্রণে হলো ভারত লীগ। আজকে ভারত লীগ হলো চুপ্পু, ভারত লীগ হলো আমাদের সেনাপ্রধান। এই যে লীগ, এই লীগ যতদিন বাংলাদেশের মাটিতে বলবৎ থাকবে কোনো কিছু করাই সম্ভব হবে না। তাই এই যে বিপ্লবী সরকার আমরা বলি, কিন্তু কেন করা হয়নি সেটা না। এই যে 16 বছর যে শাসন চালিয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের মানুষ এই শাসন চালায়নি, আমাদের বাংলাদেশের কোনো পলিটিক্যাল ফিগাররা, পলিটিশিয়ানরা এই শাসন চালায়নি, ওটা চালিয়েছে ভারত। আর এই জন্য আমি বলি যে বাংলাদেশের আওয়ামী লীগ যে বলা হয়, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা বাংলাদেশের রাজনৈতিক দল নামধারী, কিন্তু এর পিছনে কারিগর হলো ভারত। এই ভারতের কারিগর এখন আমাদের বাংলাদেশের প্রতিটা জনগণ বুঝতে বাকি নাই যে এটা কোথা থেকে চলছে। এখন আপনি যতই বিএনপি বলে বিএনপির উপরে দোষ দেন, এতদিন তো দেখেছি বাংলাদেশে মানে ঘরে ঘরে আওয়ামী লীগ। আর আজকে 24-এর পর আওয়ামী লীগ কি উদাও হয়ে গেল? আওয়ামী লীগ ইসকন লীগে পরিণত হলো, আওয়ামী লীগ হিন্দু লীগে পরিণত হলো, আওয়ামী লীগ বিএনপিতে পরিণত হলো। আপনি মাঠে ঘাটে যেখানে যান, আজকে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বিএনপি। এখন যারা বিএনপি ধরতে গেলে ওখান তো আওয়ামী লীগ বের হচ্ছে। তাই এই যে দল বদল, এই যে স্কিনটা চেঞ্জ করা রাতারাতি, এটা যে আমাদের দেশে হচ্ছে, মূল পলিটিশিয়ান যারা, তাদের এটা আপনি চমৎকার একটা কথা বলছেন যে তারা এটা করে। এখন বিএনপির মহাসচিব এবং তার ভাই যদি ঠাকুরগাঁয় মিলাদ মাহফিলের ব্যবস্থা করাইয়া আওয়ামী পুনর্বাসন করে এবং অরুণাংশ টিটুরে ভারতে পার কইরা দিবে সুস্থ মতো, এই জন্য 11 কোটি টাকা ঘুষ নেয়, যেখানে বিএনপির মহাসচিব এই ধরনের কাজে ব্যস্ত থাকে, মহাসচিবের আপন ভাই এ ধরনের কাজে ব্যস্ত থাকে এবং ধরা পড়ে, তাইলে ওই দলের এবং যেই দলের এক প্রেসিডিয়াম সদস্য রেলওয়ের জায়গা যেখানে প্রতি কাঠার দাম 40 লাখ, সেখানে প্রতি বিঘা বিক্রি করে 40 লাখে নিজের সদস্যদের কাছ থেকে। এই বিএনপির কাছ থেকে কি আপনি এর চেয়ে ভালো কিছু আশা করেন আপনি মনে করেন? জেকব ভাই, ওই সময়টা যে যখন করেছে, আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, তখন সেটা আওয়ামী লীগ ছিল। এটা করাটা একটু মানে ব্যতিক্রম বলবো এই জন্য, কারণ এক সময় বাংলাদেশে গত 16 বছরে দেখেছি রাতের আওয়ামী লীগ, দিনের বিএনপি, দিনের বিএনপি, রাতের আওয়ামী লীগ, যে বিষয়টা চলছে পুনর্বাসন তো করবেই। ওকে, আমি আপনার যদি এই কথাটা, আগে হলো আমার দেশ, আপনি কি এই কথাটা
ভুলে গেছেন যে আমাদের ম্যাডামকে যখন মানে হাজতে যখন নেওয়া হলো, তাকে যখন আয়না ঘরে ঢুকানো হলো, এবং তার আগে কি ছিল বিষয়টা, আমাদের এই দল বিএনপি মানে একটা আন্দোলনে তো করতে পারেনি, একটা হরতাল করতে পারেনি, একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে পারেনি। বলেনি আমাদের ম্যাডামকে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার দল ঢাকায় হরতাল করার জন্য, ঢাকায় অবরোধ করার জন্য তারা নির্ভর করত সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস এবং আব্দুল আউয়াল মিন্টু, এই তিনজনেই তখন আওয়ামী ঘরানার লোক। গণভবনে গিয়ে তারা হাসিনার সাথে ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে, ভারতীয় হাই কমিশনে গিয়ে লাঞ্চ করে, ডিনার করে, সবকিছু করে। তো তাদের কাছ থেকে কি আপনি আশা করছেন বেগম জিয়ার মুক্তি আন্দোলন করবে? ও বাই দ্য ওয়ে, আমি আমির খসরু মাহমুদের কথা বলি না, আমি জানি আপনার একটু কষ্ট লাগবে কারণ আপনি বিএনপি করেন, ইটস ওকে, কিন্তু নিরপেক্ষভাবে আপনি একজন দেশপ্রেমিক, নিরপেক্ষভাবে আপনি একজন মানবাধিকার কর্মীও। কিন্তু আপনার কি মনে হয় যাদের নীতি নির্ধারকরা এভাবে আওয়ামী লীগের সাথে জড়িত থাকে তাদের কাছ থেকে কি আপনি এ ধরনের ডিফারেন্ট কোন ক্যারেক্টার আশা করেন কিনা? না, এটা তো এখন আমার এক কথায় উত্তর দিতে হবে না। ওকে, আমি হাজী ইসলাম আপনার কাছে যাব, আপনার কাছে এর জন্য যাব একটা কারণের জন্য। ইদানিং বিএনপি জাস্ট বিরোধিতার জন্য বিরোধিতা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ডক্টর মাসুদ বলেছে, কাজী আব্দুল্লাহ মামুন বলেছে, পৃথিবী ব্যাপী বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতো সম্মান বয়ে নিয়ে আসছে, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেখানে ভাবে বিরোধিতা করা দরকার প্রত্যেকটা কাজে বিরোধিতা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জ্ঞান দেয়, লেখাপড়া জানে না, হাই স্কুল গ্রাজুয়েশন নাই, গলাবাজি করে ডক্টর ইউনূসকে লেকচার দেয়, আপনি এইখান থেকে এইটা করেন নাই, ওইখান থেকে ওইটা করেন নাই। এখন মধ্য থেকে এখন আবার নতুন এক হারামজাদা ভারত থেকে 7 বছরের ট্রেনিং দিয়ে এসেছে সালাউদ্দিন, সেও দাঁড়ায় বলে সংস্কার মেনে নেব না, আন্দোলন মানে দরকার হইলে আমরা মাঠে আন্দোলন করব। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কোনো কাজে কেউ এই মুহূর্তে বাধা দেয়, ওই দলটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন আমরা তো এর আগে যুদ্ধ করেছি, আপনি যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করেছি, নীরাজ যুদ্ধ করেছে, ডক্টর মাসুদ যুদ্ধ করেছে, সবাই যুদ্ধ করেছে, কাজী আব্দুল্লাহ মামুন যুদ্ধ করেছে ফ্যাসিস্ট সরকারকে থামানোর জন্য। এখন আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? লীগের এবং ভারতের বি টিম বিএনপি। পরিস্থিতিটা কি ওইদিকে যাচ্ছে? হাজী ইসলাম। জ্যাকব সাহেব, আল্লাহর বিশেষ রহমত 5ই আগস্ট আন্দোলনের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা আনতে পেরেছিলাম। এটা আল্লাহর বিশেষ বিশেষ রহমত, এই দেশের উপর রহমত নাজিল হয়েছে বলে আমি মনে করি। এতদিন পর্যন্ত দেশটার উপর একটা গজব ছিল, হাসিনা, আওয়ামী লীগ, তার পরিবার, এগুলি ছিল আমাদের জন্য একটা গজব। এই গজব থেকে রক্ষা করার জন্য আল্লাহ ডক্টর ইউনূসকে নাজিল করেছে আমাদের রাষ্ট্রপ্রধান হিসাবে। এখন বাংলাদেশে বিএনপি নামক যে দলটা ছিল জিয়ার আদর্শে গঠিত, এই দলটাতে আর জিয়ার আদর্শ নাই। এখন আদর্শ বলতে আর এখন কিছু নাই। আপনার সংস্কার সর্বপ্রথম এই দেশটাতে দরকার, রাজনৈতিক সংস্কার, দলগুলিতে সংস্কার, সংবিধানের সংস্কার। এগুলি যারা চায় না তারা হাসিনার আদলেই দেশটাকে লুটেপুটে খাওয়ার তালে আসে। যেমন এই ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আরে এগুলি যদি বিএনপি যদি না টানতো, এগুলি তো বাংলাদেশে টোকাই থাকতো, টোকাই টোকাই, ফেরিওয়ালা, রেল স্টেশনে ফেরি করতো। এগুলি বাপদাদার কিছু জায়গা ছিল, ওগুলি হয়তো ব্যস্ত আর খাইতো। এগুলি রাজনীতির কি জানে? এগুলি ডক্টর ইউনূসকে জ্ঞান দেয়। আপনি বলছেন, আরে ডক্টর ইউনূস আজকে সারা বিশ্ব থেকে যে সম্মাননা সার্টিফিকেট গুলি ডক্টর ইউনূসের আছে, সেই সার্টিফিকেট গুলি আর আমাদের প্রতিবেশী একটা বড় দেশ, যে দেশটা আমাদের দেশের চাইতে 27-28 গুণ বড়, ওই দেশের প্রধানমন্ত্রীও আমাদের চাইতে 27-28 গুণ বড়, কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রীকে যদি এক পাল্লায় তোলা হয় আর ডক্টর ইউনূসের সম্মাননা সার্টিফিকেট গুলি যদি এক পাল্লায় তোলা হয়, ডক্টর ইউনূসের পাল্লাটাই মাটিতে লেগে থাকবে। ভারতবাসীরা এখনো ডক্টর ইউনূসকে মূল্যায়ন করতে জানেনি। তারা এখনো ডক্টর ইউনূসকে নিয়ে কটাক্ষ করে।
আমি ভারতবাসীকে বলবো আগে ডক্টর ইউনূসকে চিনুন এবং জানুন ডক্টর ইউনূস কে এবং কি। আজকে আপনি ভারতবাসীকে কি বলবেন? আমার দেশের লোকজনরা, আমাদের দেশের আওয়ামী লীগ এবং বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, হারামজাদা লীগ এবং বিএনপির কিছু অঙ্গ সংগঠন, তারা যেভাবে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করে, আপনি তাদেরকে কি বলবেন? ভারতের কথা বাদ দেন, ভারত তো আমাদের পছন্দ করবে না, কারণ ভারত বাংলাদেশের কোনো যোগ্য নেতৃত্ব চায় না। যাই হোক, একটা কথা এখন অন্য প্রসঙ্গে আসে, সে প্রসঙ্গটা হলো হাজী ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করে এটা ইস্যু না, কিন্তু বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা রিফর্মের ক্ষেত্রে এখন বাধা দেয়, প্রত্যেকটা রিফর্মের ক্ষেত্রে তারা সামনে দাঁড়ায় না, এই রিফর্ম করার অধিকার আমাদের আছে, আপনাদের নাই। বিএনপির কি অধিকার আছে এই মুহূর্তে বাংলাদেশের রিফর্মে, যে তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা এবং তাদের স্থায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে বেশি? এটা কেন মনে হয় বিএনপির? ডক্টর হাজী ইসলাম, কেন মনে হয় যে তারা ইউনূসের চেয়ে তাদের জনসমর্থন বেশি? তাদের কেন মনে হয় ডক্টর ইউনূসের চেয়ে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা এবং ম্যান্ডেটের চেয়ে তাদের দায়ভার, তাদের অধিকার অনেক বেশি? এটা কেন মনে হয়? গত 53 বছরে একটা রিফর্ম তারা করতে পারে না, হাজারটা দুর্নীতি। জ্যাকব সাহেব, আমি বলবো আমাদের ফিরে যাওয়া উচিত আমাদের জিয়া ফর্ম অফ গভর্নমেন্টে, যে গভর্নমেন্টটা ছিল জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট। যদি বিএনপিতে যদি এমন কোন নেতৃবৃন্দ থাকে, আসক ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রার্থী হয়ে আসতে, নর্দমায় সুরে পড়বে। ডক্টর ইউনূসের সাথে জনগণের ভোটে মোকাবেলা করার মতো এখন পর্যন্ত বাংলাদেশে এমন কোন মায়ের পুত নাই ডক্টর ইউনূসের সাথে চ্যালেঞ্জ করবে জনগণের ভোটে। ওকে, জনগণকে এতদিন ধোঁকা দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে। রাজনীতিবিদেরা মনে করে জনগণের ভোটে তারা এমপি মন্ত্রী হইতে পারলে তারা দেশটার মালিক হয়ে গেল, আর জনগণ হয়ে গেল ভৃত্য। এখন জনগণ বুঝে ফেলছে যে রাজনীতিবিদেরা জনগণের চাকর, জনগণ ভোট দিয়ে তাদেরকে 5 বছরের জন্য নিযুক্ত করে, 5 বছর পরে আবার ভোট হলে পরে তাদের কাজের কর্মকাণ্ডের বিচার বিবেচনা করে তাদেরকে আবার নর্দমায় ছুঁড়ে ফেলে দেয়। ওকে, হাজী ইসলাম, থ্যাংক ইউ, আপনি ক্লিয়ার করেছেন। ডক্টর মাসুদ, আপনাকে একটা বিষয় আমি কথা বলতে চাই। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি আর জামাতের সাথে যোগ করবে না। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি এখন উত্তর মেরুতে এবং জামাত দক্ষিণ মেরুতে, পরিস্থিতি তাই। এখন বিএনপি চেষ্টা করছে যে জামাতের স্থানে তারা হেফাজতকে পেতে, হেফাজতের সাথে তারা ঘন ঘন মিটিং করছে, হেফাজতের সাথে মিটিং এর জন্য তারা দায়িত্ব দিয়েছে এস আলমের এই যে টাকা চুরি করার এক দালাল আছে বিএনপির 7 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত সালাউদ্দিনকে এখন হেফাজতের সাথে আলাপ আলোচনা করছে। এখন একটা জিনিস বেরিয়ে এসছে, হেফাজতের সাথে যখন আলাপ আলোচনায় বসেছে মাসুদ ভাই, হেফাজত একটা জায়গায় আপত্তি করেছে যে ইদানিং বিএনপি বাংলাদেশে মৌলবাদ আছে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে, এটা দমন করতে হবে, ভারতের এই ন্যারেটিভকে তারা ব্যবহার করছে। হেফাজত বলে বসছে এই মৌলবাদ শব্দ ব্যবহার করা যাবে না। এই বিষয়টাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন? মৌলবাদ, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদ নেই। ইট ওয়াজ নেভার দেয়ার, ইটস জাস্ট এ প্রোডাকশন বাই ইন্ডিয়া এবং তার দোসর ছিল শেখ হাসিনা। তাদের এই কার্ডটা দিয়ে তারা সবসময় খেলতো। আমেরিকা যখন 9/11-এর পরে তাদের এন্টায়ার ওয়ার্ল্ডের ট্র্যাজেক্টরি ফর্ম করে যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, টেরোরিস্টের বিরুদ্ধে, তখন থেকে ইন্ডিয়ার থ্রু দিয়ে আওয়ামী লীগ ওয়াজ শোয়িং দি কার্ড। এই একটা কার্ডই খেলতো তারা, যে মৌলবাদ আমরা না থাকলে মৌলবাদরা বেরিয়ে এসে মাথা উঁচু করবে এবং জঙ্গিবাদের দেশ হয়ে যাবে এটা। এবং পরে আর এই কার্ডটা খুব ভালো খেলতো না, পরে আর এই কার্ডটা কেউ কিনতো না। আমেরিকাও ওইতে কনভিন্স হচ্ছিল না আর, যে এটা বারবার তারা বহু ড্রামা করছে। এটা বোঝার পরে এখনো কেন বিএনপি ঠিক ওই একই সুরে কথা, আগে কিন্তু বিএনপিটা বলতো না, এখন বিএনপি এই জঙ্গিবাদ, আমরা আর জঙ্গিবাদ চাই না, ফখরুল আলমগীর বললেন আমরা আর মৌলবাদ চাই না। কোথায় পেয়েছিলাম আমরা জঙ্গিবাদ? কোথায় ছিল?
কখন দেখলেন আপনি? রাজত্ব করলেন আপনারা আওয়ামী লীগেরা, এর কবে মাথা চারা দিয়ে উঠলো? এই জঙ্গিবাদ, মৌলবাদ, চাইনা, এই কথাগুলো হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভকে আপস্ট্যান্ড করা, আপহোল্ড করা। দ্যাটস হোয়াট দে আর ডুইং, যেটা সবাই বুঝতে পারছে বলে আমার মনে হয়, অ্যাটলিস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং এটা, যে ইন্ডিয়া হ্যাজ ব্রাইবড দি প্রেজেন্ট লিডারশিপ অফ বিএনপি সাফিসিয়েন্ট এনাফ যে তারা তাদের দেশের সমস্ত সার্বভৌমত্ব সবকিছু বাদ দিয়ে ভারতীয় যে ন্যারেটিভটা আছে ওইটাকেই উঁচু করে ধরছে, এবং তারা এখন হেফাজতের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। জামাতের সঙ্গে তাদের যাওয়া হবে না, এটাই ইন্ডিয়া চায়, অ্যান্ড দে আর প্লেইং ইনটু দ্যাট হ্যান্ড। ইন্ডিয়া চায় যে সবসময় বিএনপি এবং জামাতকে আলাদা রাখতে, কোনোভাবে যেন একসাথে না হতে পারে। এটাতে খুব কষ্ট হচ্ছে না ইন্ডিয়ার, কারণ বিএনপি রেডি হয়ে আসছে ওই কথা শোনার জন্য। যদি ক্ষমতায় যেতে পারে এইটুকু আশ্বাস পেলেই, বাংলাদেশের জনতার দ্বারা আশ্বাস না, ইন্ডিয়ার দ্বারা আশ্বাস পেলেই তারা বাস যা করার করবে। তারা জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে। বাট আমি জানি, আপনারা সবাই জানেন যে একটা সময় বেগম জিয়া জামাতের সাথে যখন তার ছিল বা ছিল না, তখনও তিনি জামাতের যারা সৎ লোক, ভালো লোক, তাদের কথা সবসময় বলতেন, এবং এই ফাঁসি টাসি এই সমস্ত কিছু অন্যায়ভাবে হচ্ছে এটা উনি বলতেন। আজকের বিএনপিরা তা বলে না। আজকের বিএনপির একজন শাহজাহান সাহেব এসে হঠাৎ করে বলে বসলেন যে আমাদের শাহজাহান সাহেব না, হারুন রশিদ সাহেব চাঁপাইনবাবগঞ্জের, এসে বলে বসলেন যে আমাদের ওই বিচার চালিয়ে যেতে হবে। এই সবগুলি যদি হিসাব করেন, একটা একটা করে না দেখে একসাথে করে যদি দেখেন, দেখবেন যে এটা হচ্ছে ইন্ডিয়ার ন্যারেটিভ। সেই ন্যারেটিভটাকে বিএনপি তুলছে। তারা আমাদের শেষ কথা যেটা এসে দাঁড়াচ্ছে সেটা যে বিএনপি ইন্ডিয়ান ন্যারেটিভকে বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে বিএনপি বাংলাদেশের স্বার্থ দেখছেন, বিএনপি বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছে। আজকে দুঃখের বিষয়, বাংলাদেশের আমাদের অনেকেরই বিএনপির প্রতি একটা মৌন সমর্থন ছিল আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, সেই সমর্থনটাও বিএনপি আস্তে আস্তে হারাচ্ছে। আর খেলাফতের সাথে বা হেফাজতের সাথে গেলে যেতে পারে, আমি জানি না কতদূর যাবে। যদি এদিকে তখন আর একটা হয়, অনেক কিছু হতে পারে যদি তখন জামাত ইসলামী অন্যান্য সবার সাথে, ছাত্রদের সাথে একসাথে হয়, এবং তারা তো এখন নির্বাচন চাচ্ছে না। তারা নির্বাচন চায় কিছু লোক, নির্বাচন চায় না কিছু লোক। তো চায় যারা মানে বিএনপি এবং তার সাথে তার ছত্র ছায়া যে দলগুলো, ওই দলগুলো আবার বিএনপি ছাড়া কোনোদিন কোনো একটা সিটও পাবে না। কিন্তু বিএনপির সাথে যদি ইলেকশন করে, একটা দুইটা সিট পেয়ে আসতে পারবে কোথাও। বিএনপি প্রমিস করছে তোমাদেরকে আমরা একটা একতার সঙ্গে বানাবো, সরকার বানাবো। ওই আশায় 32 দলে 30 জন লোক পাবেন না। 32টা দলে 30 জন লোক নেই। কোন লোক দুইটা দলের রিপ্রেজেন্টেশন করে, বুঝতে পারছেন? এই হলো 32 দল। আচ্ছা মাসুদ ভাই একটা কথা আমাকে বলেন, গত 16 বছরে বিএনপি একবার মৌলবাদ জঙ্গিবাদ বলে নাই। গত 16 বছরে বিএনপির কোন নেতা মৌলবাদ জঙ্গিবাদ নিয়ে একটা কথা বলে নাই। শুধু একটা দল বলছে, ওটা আওয়ামী লীগ। শুধু একটা দেশ বলছে, ওটা ভারত। এখন এই মুহূর্তে আমি যদি বিএনপি, আমি না, ফরগেট অ্যাবাউট জেকব মিল্টন, বাংলাদেশের মানুষ সচেতন ভাবে তাকিয়ে দেখছে আওয়ামী লীগের পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাসুদ ভাই আপনি শুনলে অবাক হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সাল আমিন অরুণাংশ টিটো নামের এক আওয়ামী লীগ নেতাকে ভারতে পার করে দিবে, তার সহায় সম্পত্তি রক্ষা করবে 11 কোটি টাকার বিনিময়। এইটা যদি হয় বিএনপির নেতৃত্ব। এবং এখন সালাউদ্দিন জঙ্গিবাদ নিয়ে কথা বলে, মৌলবাদ নিয়ে কথা বলে, এটা নিয়ে মির্জা আব্বাস জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে কথা বলে, এটা নিয়ে রুহুল কবির রিজভী মৌলবাদ জঙ্গিবাদ নিয়ে কথা বলে, মির্জা হাফিজ কি জন্য মেজর হাফিজ এটা নিয়ে কথা বলে। এখন বিএনপি হঠাৎ করে মৌলবাদ কোথায় পাইল রে ভাই? এই মৌলবাদ তাদের কাছে কি গত 16 বছরে চোখে পড়ে নাই? আজকে হঠাৎ মৌলবাদ, এবং এটা নিয়ে তারা সব পাগল করে দিতেছে। গত 16 বছরে তারা মৌলবাদ বলে কিছু নেই এটা বলার চেষ্টা করছিল। আমি একটা প্রমাণ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা শুনানি হলো ওয়াশিংটনে। শুনানিটা হলো যে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে না দিচ্ছে না, এই টপিকের উপরে। কে ছিলেন? আমেরিকারই একজন ছিলেন জার্নালিস্ট, আর বাংলাদেশের
বাংলাদেশ বংশোদ্ভূত দুজন ছিলেন। একজন ছিলেন জেনারেল মুনির, উনি আর্টিলারি, উনি 37 কাকুল, জিনাদা ক্যাডেট কলেজ ফার্স্ট ব্যাচ, উনি ছিলেন একটা পক্ষ। আরেকটা ছিলেন আলী রিয়াজ, আপনাদের আলী রিয়াজ, উনি ছিলেন। আমি ওই অনুষ্ঠানে ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট ভেরি শুনানি। ওখানে বিএনপির যত লোক ছিল এখান থেকে গিয়েছিল, আমেরিকায় যারা বিএনপি করে তারা সবাই গিয়েছিল ওখানে। তাদের কথাই ছিল যে কোনো মৌলবাদ নেই, এটাই আমাদের বক্তব্য, কোনো মৌলবাদ নেই। এবং জেনারেল মুনির সেদিন মৌলবাদ বাংলাদেশে আসার কোনো চান্স নেই এই ব্যাপারে উনি বলেছিলেন। আমি আর কে কি বলেছেন সেটার মধ্যে না গেলাম, শুধু এই পয়েন্টটাতে আপনারা সবাই বুঝতে চেষ্টা করেন যে আমি আবার বলছি, আই ক্যান প্রুভ ইট, আই ওয়াজ দেয়ার, আমি নিজে প্রেজেন্ট ছিলাম। বিএনপির সমগ্র নেতা, সমস্ত ওয়াশিংটনের এবং নিউ ইয়র্কের নামও বলে দিতে পারবো কারা কারা ছিল ওখানে, তারা সবাই একটাই কথা যে বাংলাদেশে মৌলবাদ নেই। দ্যাট ওয়াজ বিএনপি অ্যাট দ্যাট টাইম। বিএনপি কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? জেনারেল জিয়ার বিএনপি কি আজকে পরিবর্তন হয়ে গেল নাকি? বেগম জিয়ার বিএনপি কি আজকে চেঞ্জ হয়ে গেল নাকি? আমি বুঝতে পারছি না কোন বিএনপি নিয়ে আমরা কথা বলছি। আগে সেই বিএনপিকে পাশাপাশি দেখছি যে মৌলবাদ নেই এই কথাটা এস্টাবলিশ করার জন্য তারা সংগ্রাম করছে, আর আজকে তাদের নেতারা বলে মৌলবাদ আছে। এই নেতাটা হঠাৎ করে কোথা থেকে পেল এটা? মাসুদ ভাই আমি আপনাকে একটা ডটের অ্যান্সার দেই। বিএনপি আমেরিকান দৃষ্টিতে এবং ইউরোপিয়ানদের দৃষ্টিতে বিএনপি হলো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। এখন এই টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন বানিয়েছে কে? সচিব আহমেদ ওয়াজেদ, আওয়ামী লীগ, হাসিনা শেখ, এবং তাদের সাথে ইকবাল কি যেন আর্মি চিফ ছিল, ইকবাল করিম ভুইয়া, মবিন, আজিজ, শফি এবং ওয়াকার। এরা একের পর এক আমেরিকা এসে বলেছে বিএনপি জঙ্গিবাদের সাথে জড়িত, বিএনপি মৌলবাদের সাথে জড়িত, কন্টিনিউয়াসলি তারা সেল করেছে। এখন ফাইনালি হাসিনা যাওয়ার গত 1.5 বছরের মধ্যে আমেরিকা তাদের নিজেদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা প্রমাণ পেয়েছে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, বাংলাদেশে কোনো মৌলবাদ নাই। হলি আর্টিসান বেকারিতেও যে মৌলবাদ আক্রমণ হয়েছে, জঙ্গি আক্রমণ হয়েছে, এটা ছিল ভারতের পাতানো একটা ড্রামা। বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ছিল না, এখনো জঙ্গিবাদ নেই। তাইলে আজকের হঠাৎ করে বিএনপি যখন জঙ্গিবাদের কথা বলে, এখন কেউ যদি ঘুরে বলে বিএনপি, মির্জা ফখরুল আলমগীর তুমি জঙ্গিবাদের কথা বলছো, তোমার দলই তো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, বিএনপি তো জঙ্গি, তুমি কোন জঙ্গির কথা বলতেছো? কেউ যদি এই কথাটা বলে, ডক্টর মাসুদ, মির্জা ফখরুলের কি কোনো উত্তর আছে? মির্জা ফখরুলরা যা আমি দেখতে পাচ্ছি, মির্জা ফখরুলরা বিএনপির 3rd টায়ারের লিডার ছিলেন আর কি। ওনারা বিএনপির সেই যে জিয়ার বিএনপি যে আসলো সবাইকে নিয়ে ইনক্লুসিভ করে, সবার সাথে সুন্দর সদ্ভাব রেখে দেশের মানুষের সমর্থন আদায় করে যে যাচ্ছিলেন সুন্দরভাবে, সেই বিএনপি নেই। যে বিএনপির প্রতি আকুণ্ঠ ভালোবাসা ছিল আমাদের সবার, অনেকের, হ্যাঁ, সেই বিএনপিটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওই জন্য ডাউট লাগে যে এরা কি বিএনপির লিডার না তারেক সাহেব, নাকি লিডারশিপের মধ্যে একটা ডিভিশন চলে আসছে। তারেক সাহেব একরকম বলেন, বেগম জিয়া একরকম বলেন, আর ফখরুল ইসলামরা আর একরকম বলেন। ওয়াই ইজ দ্যাট? এই ডিসহারমোনিটা কেন? তাহলে কি লিডারশিপটা লস করতেছে নাকি? আমি আশা করবো যে তারেক রহমান সাহেব তার লিডারশিপ বজায় রাখতে পারবেন। আলটিমেটলি তাই থেকে মেইন যারা তারাই থাকে, ওই দল ছুটরা শমশের মবিন হয়ে যায় আর কি। এখন শমশের মবিনের পথে যাচ্ছে ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল আলমগীর, আর আপনার ওই যাদের কথা বলেন সালাউদ্দিন অ্যান্ড আমির খসরু। এই মনে হয় যে একটা আগে যেমন চলে গেছে না শমশের মুবিনের সাথে কয়েকজন, ওইরকম এরা ওই লাইনটা ধরতেছে। ওরা ওই ভারতীয় লাইন ধরছে এবং মানুষ ধরে ফেলছে। ব্যাপারটা এই না যে মানুষ বুঝতে পারছে না। পিপল আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অ্যান্ড পিপল আর ডিস্ট্যান্সিং দেমসেলফ ফ্রম প্রেজেন্ট বিএনপি। বিএনপির সমর্থকরা, বিএনপির দলীয় লোকেরা, বিএনপির কর্মীরা বিএনপি ছেড়ে দিচ্ছে বিকজ অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। ওকে ডক্টর মাসুদ, আমি হাজী ইসলাম আপনার কাছে যাওয়ার আগে আমি একটু নীরাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি মনে হচ্ছে এটা বিএনপির নেতৃত্বের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব? আপনার কি মনে হচ্ছে
বেগম জিয়া এবং তারেক রহমানকে দলের নেতৃত্ব থেকে দূরে সরানোর একটা পায়তারা হিসাবে তারেক জিয়া এবং বেগম জিয়াকে লন্ডনে রেখে বিএনপিকে এভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে জঙ্গিবাদ, মৌলবাদ। বেগম জিয়ার মুখে তো আমি কোনোদিন জঙ্গিবাদের কথা শুনি নাই, কিন্তু হঠাৎ করে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুখে আমি হঠাৎ করে শুনলাম সেও জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ে কথা বলছে। সাবজেক্টটা আসলে কি, আপনাদের কাছে কি মনে হয়? জেকব ভাই, কিছুক্ষণ আগে বললাম যে ক্ষমতা লোভী পলিটিশিয়ানরা এই কাজটা করতেছে। মূল জঙ্গিবাদ, মূল মৌলবাদ এটা কোথায় আছে এটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ না, এখন কিন্তু ইন্টারন্যাশনালি সবাই জানে। আর বাংলাদেশের মাটিতে যে কোনো মৌলবাদ নাই, কোনো জঙ্গি নাই, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। যদিও আমরা সেই 2017 থেকে শুরু করে এই যখন বিএনপিকে টিয়ার 3 টেররিস্টে মানে এই মানে ট্যাগ দেওয়া হয়েছে এবং এটা উঠানোর জন্য আমরা বাংলাদেশে অনেক পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে ইনফর্ম করেছি। কারণ আমাদের বাংলাদেশের অনেক ভাই বোনরা এখানে অত্যাচারিত হয়ে যারা এখানে আসছে, যারা অ্যাসাইলাম সিক করছে এবং তাদের জন্য যে এটা ব্যাকফায়ার করতেছে, এটা তাদের জন্য খারাপ হচ্ছে। শুধু তাই না, গোটা বাংলাদেশের মানুষের জন্য এটা খারাপ হচ্ছে। সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে জঙ্গিবাদ বানানো হয়েছে। আসলে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই এই কথাটাই প্রমাণ করার জন্য আমাদের বিএনপির অনেক নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কারো কাছ থেকে কোনো পজিটিভ অ্যান্সার পাওয়া যায়নি। আর তখনই পাওয়া যায় না। আর এখন তো তারা সোনায় সোহাগা। 24-এর আন্দোলনের পর তো আমাদের বিএনপির ক্ষমতালোভী পলিটিশিয়ান যারা, তারা তো মনে করছে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে। তারা তো এই ভাইবটা নিয়েই তারা বাংলাদেশে এখন পদার্পণ করতেছে। বিধায় এক একজনের মুখে, এক একজনের সুরে এক একটা সুর দেখা যাচ্ছে। কিন্তু মূল অর্থে যে ভারত সবচেয়ে বড় জঙ্গি এবং এই ভারতের জঙ্গিরাই যে বাংলাদেশের মাটিতে এই মৌলবাদী, জঙ্গিবাদী এগুলা ছড়াচ্ছে। কারণ গত 16 বৎসরে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তাদের সাথে নেওয়ার জন্য যাদেরকে নিতে পারছে তারা ফেরেশতা, আর যাদেরকে সাথে নিতে পারেনি তারাই জঙ্গি হয়ে গেছে। তো সেই প্রচলনটা, সেই বাতাসটা তো থাকবে। এখন ওইটা দিয়ে ট্যাগ লাগাই সবাইকে জঙ্গি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমি বলবো, এর আগেও বলেছি যে আপনি দেখেন যে জন্মসূত্রে, দল সূত্রে যারা পলিটিক্স করে তাদেরকে বিএনপিতেই রাখা উচিত না। বিএনপির জন্ম থেকে শুরু করে যারা দল স্যুট করে বিএনপিতে আসছে তাদেরকে আউট করা উচিত। যারা জন্মসূত্রে বিএনপি, শুধু তাদেরকে রাখুক। তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে এবং তারা দেশকে ভালো কিছু, পজিটিভ কিছু দিতে পারবে বলে আমি মনে করি। ওকে নীরা, ধন্যবাদ। হাজি ইসলাম, বিএনপির ইদানিং যে জঙ্গি কথাবার্তা, মৌলবাদ কথাবার্তা, অবস্থার দৃষ্টিতে মনে হইতেছে বিএনপির চেয়ে হেফাজত ইসলামী অনেক বেশি সচেতন। কারণ হেফাজত ইসলামী বলছে এই মৌলবাদ শব্দ ব্যবহার করা যাবে না, বাংলাদেশের জঙ্গিবাদ শব্দ ব্যবহার করা যাবে না। এগুলো যদি শর্তে মিলে তাইলে আমরা বিএনপির সাথে জোট করব, নতুবা আমরা কোনো জোটে যাব না বিএনপির সাথে। এই বিষয়টাকে এখন মনে হয় হেফাজত কি দূরদৃষ্টির দিক থেকে, রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে, তাহলে হেফাজত কি বিএনপির চেয়েও একটু শিক্ষিত মনে হইতেছে, তাদেরকে একটু আগানো মনে হইতেছে আপনার কাছে? জেকব সাহেব, আমি নীরার একটা উক্তির উদ্ধৃতি দিয়ে বলছি। নীরা বলছে যদি সঙ্গে থাকে তাহলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গি। দেখুন, এই জামাতে ইসলামকেই তো বলা হয় একটা জঙ্গি সন্ত্রাসী দল। আওয়ামী লীগের সাথে যখন ছিল তখন কিন্তু জামাতে ইসলাম জঙ্গি ছিল না। তো আমি মনে করি আওয়ামী লীগের তরফ থেকে জামাত ইসলামকে জঙ্গি বলার আর কোনো অধিকার থাকে না। এই বিএনপির সাথেও একসময় এই জামাত ইসলাম ছিল। সুতরাং বিএনপিরও কোনো ওয়ে নাই জামাত ইসলামকে আর জঙ্গি বলার। জেকব সাহেব, 5ই আগস্ট নীরা যে কথাটা বলছে, 5ই আগস্টে মনে করছে যে হয়তো বিএনপি ক্ষমতায় চলে গেল। আমি বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ছাত্র জনতা, এই সমন্বয়কদেরকে আপনারা দুর্বল ভাববেন না। 5ই আগস্ট তারা যে ভূমিকাটা রেখেছে আপনারা তার ধারে পাশেও নাই। যদি আপনারা তার ধারে পাশে থাকতেন তাহলে আমি মনে করি দেশের 80% লোকের সমর্থন থাকার পরেও আপনারা
খালেদা জিয়াকে জেলখানায় নিতে আপনারা রুখতে পারেন নাই, খালেদা জিয়াকে জেলখানা থেকে মুক্ত করতে পারেন নাই। আপনারা কি আসলে কি আপনারা চান নাই যে খালেদা জিয়া মুক্ত থাকুক, খালেদা জিয়া জেলখানায় না যাক? হাজী ইসলাম, আপনাকে আমি একটু ফলো আপ কোশ্চেন করি। ঢাকায় আন্দোলনের জন্য মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এবং আব্দুল আওয়াল মিন্টু এই লোক জড়ো করার জন্য, মাস্তান জড়ো করার জন্য, পয়সা জোগাড় করার জন্য তারা এই তিনটা লোকের উপরে তারা নির্ভর করত। যেই মুহূর্তে বেগম জিয়া মে 2013 হেফাজতকে ঢাকায় আসতে বললেন, এই তিনটা লোক বেগম জিয়াকে ভুল বুঝাইয়া 4 তারিখ রাত্রে বেগম জিয়া রেডি যে হেফাজতের সাথে ওখানে গিয়ে বসবে শাপলা চত্বরে, ওখান থেকে তাকে নামানো যাবে না, ওখান থেকে তারে সরিয়ে নেওয়ার দায়িত্ব পড়ছিল সাদেক হোসেন খোকা, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ এবং ওই সময় ভারতীয় হাই কমিশনে তারা গিয়ে দায়িত্ব নিছে, তারা টাকা নিছে, কারণ বেগম জিয়া যদি ওইখানে থাকে তাহলে হেফাজতের উপরে ম্যাসাকার করা যায় না, যাবে না, এজন্য বেগম জিয়াকে ওখান থেকে সরাইয়া নিছে। এই মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আমির খসরু মাহমুদ, আব্দুল আওয়াল মিন্টু, সামাওয়াত, ওই সময় সামাওয়াত ছিল কি ছিল না, সে ছিল, হোয়াটএভার, রুমিন ফারহানা, এরা এখন আজকের তারা কথায় কথায় জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুরু করেছে। তো এই জঙ্গিবাদ তো তারা জামাতের দিকে না, তারা বলছে বাংলাদেশে জঙ্গিবাদ আছে। কয়েকদিন আগে তারা যে একটা হঠাৎ করে কোনো কথা না হিজবুত তাহরির নামায়া ফেলাইছে বাইতুল মোকাররমের সামনে, that was organized by General Walker, that was organized by some Aওয়ামী লীগ লিডার। তো এখন তারা জঙ্গিবাদ কোথায় তারা খুঁজে পায়? গত 16 বছরে কেউ খুঁজে পায় নাই, হঠাৎ করে তাদের জঙ্গিবাদ জঙ্গিবাদ তাদের স্লোগান। হোয়াট ইজ ইট ইসলাম সাহেব? এটা তো শুধু জামাত ইসলাম না, মুসলমান মানেই জঙ্গি, তারা এই কথাটা বলতে চাচ্ছে। জেকব সাহেব, আপনি বিএনপির যে কয়জন নিমক হারামের কথা বলছেন, এই তথ্যগুলি আমিও জানি। এই নিমক হারামেরাই বিএনপিকে আন্দোলনে সাকসেসফুল হতে দেয়নি। তারা হাসিনার সাথে আতাত করে হাসিনার কাছ থেকে টাকা খেয়ে আন্দোলনটাকে স্থগিত করে দিয়েছে। এই বিএনপি আর কখনোই মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। তারা যত চেষ্টাই করুক না কেন, নির্বাচন করুক না কেন, পাবলিক জেনে ফেলছে বিএনপির আদর্শ এবং উদ্দেশ্যটা কি। তারা হাসিনার জায়গাটা নেওয়ার চেষ্টায় আছে। এমনকি আমার তো মনে হয় যেন তারা বিএনপি থেকে খালেদা জিয়াকে এবং তারেক জিয়াকে মাইনাস করে হাসিনাকে নেতৃত্ব স্থানে নিয়ে আসে কিনা। কারণ আওয়ামী লীগ তো আর বাংলাদেশে ঘুরে দাঁড়াবার মতো কোনো অবস্থা আর বাংলাদেশে নাই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ নামটা আর কখনোই খাবে না। তো সুতরাং আমার যা মনে হচ্ছে তারা হয়তো হাসিনাকেই খালেদা জিয়ার জায়গায় এনে বসাবে। পরিস্থিতি মনে হচ্ছে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, গত 16 বছরে বিএনপি কোনোদিন মৌলবাদের কথা বলে নাই, জঙ্গিবাদের কথা বলে নাই, তারা মৌলবাদ জঙ্গিবাদ বলে নাই। তারা ডক্টর মাসুদ বলেছে ওয়াশিংটন ডিসিতে সেখানে যে সেমিনার করেছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, বাংলাদেশের জঙ্গিবাদের কোনোদিন আচরণ বাংলাদেশে মুসলমানদের কাছ থেকে আসে নাই। এখন হঠাৎ করে তারেক রহমান জঙ্গিবাদের কথা বলছে, মির্জা ফখরুল মৌলবাদের কথা বলছে, সালাউদ্দিন জঙ্গিবাদ মৌলবাদের কথা বলছে, কিন্তু এই শুয়োরের বাচ্চা সালাউদ্দিন একবারও বলে না যে ভারত তাকে গুম করে ভারতে নিয়ে গেছে এবং ইচ্ছাকৃতভাবে এই সালাউদ্দিন হারামজাদা কুলাঙ্গার ইসলামের বংশধর এই শুয়োর 7 বছর ভারতে থেকেছে রয়ের ট্রেনিং করার জন্য, এখন তারাও জঙ্গিবাদ মৌলবাদ দেখে। আসলে টোটাল সাবজেক্টটা কি? খালেদা জিয়া তারেক জিয়াকে কি বিএনপি থেকে বাদ দেয়া হলো যেভাবে হাজী ইসলাম এবং নীরা বলছে? এখন তাদেরকে লন্ডনে বসায় রাখছে, দেশে আসতে না দিয়া ওয়াকার শর্ত দিয়া পাঠাইছে যে আপনারা দূরে থাকেন। এই মির্জা ফখরুলের মতো এই বিহারের শুয়োরের বাচ্চারে বানাবে বিএনপির প্রধান, বানাইয়া তারপরে বিএনপির কোমর ভাঙ্গা দিবে যাতে বিএনপি জীবনে কোমর সোজা করে দাঁড়াইতে না পারে। এখন অবস্থার দৃষ্টিতে মনে হইতেছে হেফাজতের দৃষ্টিভঙ্গি বিএনপির চাইতেও আগাই না, কারণ হেফাজত বিএনপিরে বলছে আপনাদের সাথে আমরা জোট করব কিন্তু মৌলবাদ জঙ্গিবাদ বলা যাবে না। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন কাজী আব্দুল্লাহ আল মামুন? ব্যাপার জঙ্গিবাদ আর মৌলবাদ এখানে একটা শব্দ সবসময় উজ্জ্বল রাখে। জঙ্গিবাদ বলতে আর মৌলবাদ বলতে ইসলামিক নাম নিয়ে যেসব রাজনৈতিক দলগুলো আছে সেটার প্রধান হলো
যে পার্লামেন্টারি নির্বাচনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচন হলো জামাত ইসলামী। এবং আপনারা জানেন ইনু, ওই যে আপনার ইনু, হাসান হক ইনু, সমাজতান্ত্রিক নামধারী, এবং জেলে আছে, সে বলতো জঙ্গি সঙ্গী, অর্থাৎ বিএনপিকে বলতো জঙ্গির সঙ্গী। কিন্তু এই জঙ্গি তো একসময় আওয়ামী লীগেরও সঙ্গী ছিল রে ভাই। এই জামাত ইসলামী তো একসময় বিএনপিরও ছিল, জামাত জাতীয় পার্টি ছিল, সবাই তো। কাজে এখন ব্যাপার হচ্ছে এই জামাত কার্ডটা সকলের জন্য, হ্যাঁ, ওই গরিবের বউ যেমন হয় না সকলের ভাব, ওরকম একটা হয়ে গেছে। জামাতকে নিয়ে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাই খেলছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে জামাত আছে বলেই আওয়ামী লীগ রাজনীতি আছে, আবার আওয়ামী লীগ আছে বলে বিএনপি আছে। এখন কথা হচ্ছে মানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির ভিতরে ঢুকে গেছে। তো কাজেই তাদের তো আওয়ামী লীগের ন্যারেটিভে নিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা কেন বারবার একটা কথা বলি যে ওয়াশিংটনের থেকে স্বীকৃতি আনতে হবে, পশ্চিমা দেশ থেকে স্বীকৃতি। আরে বাবা, এই যে আপনি প্যালেস্তিনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে তো বাংলাদেশের এই বিএনপি জামাত কেউ কিছু বলে নাই। কেন হলো সৌদি আরবের সাথে সম্পর্ক আছে, আমেরিকার সাথে সম্পর্ক করার জন্য ইহুদিবাদকে আপনার কন্টেন করতে হবে, এই জন্য ইসরায়েলকে খুশি করা যাবে না। কাজে হিন্দুত্ববাদ আর ইহুদিত্ববাদ এরা তো জঙ্গি। কিন্তু এখন প্রশ্নটা হয়েছে যে আমাদের দেশে ধর্মীয় সাম্প্রদায়িকতা কখনো ছিল না, সে আদিকাল থেকে ছিল না, সে সুলতানি আমল থেকে শুরু করে কখনো ছিল। এই বাংলার যে মেল্টিং পটটা, এটা বিভিন্ন ধরনের একটা স্পেস, যেখানে সকল মতকে কন্টেইন করতে পারেই বলে এই বাঙালি জাতীয়তাবাদের 1000-2000 বছর আছে। কাজে সেখানে পাকিস্তানের দরকার ধর্মীয় ইউনিটি, কেন 4 প্রভিন্সে 4টা, ইন্ডিয়ার দরকার। কাজে বাংলাদেশে তারা আর্টিফিশিয়ালি ইনজেক্ট করে যে এইখানে আপনি বুঝতেছেন না যে বাংলাদেশে কি হিজবুত তাহরিক, আপনারা জানেন হিজবুত তাহরিক জেনারেল ওয়াকার প্রমোট করতেছে, আমরা সবাই জানি। কাজে এখানে আদর্শবাদ নেই, প্রদর্শনবাদ আছে। প্রদর্শন হলো মিডিয়া মানে টাকা, মাফিয়া। কাজে এই মাফিয়াতন্ত্র, এই মিডিয়া যেগুলো থাকবে, এই পরিবারতন্ত্রের মাফিয়া যেগুলো থাকবে, কাজে ওয়ান ম্যান শো আমাদের বলছে। এখন মনে করেন জিয়া, এখন তো জিয়া তো এখন সকলের পক্ষে, এখন চুরি করবে জিয়ার নাম দিয়া, মাস্তানি করবে জিয়ার নাম দিয়ে। যেমন শেখ মুজিবের নাম, শেখ মুজিব মরে গেছে আজকে 50 বছর, তবুও শেখ মুজিবকে মানুষ ভুলে গেছিল। শেখ মুজিবের অর্জন দিকও আছে, ভালো দিকও আছে। কিন্তু রাজনীতিতে আসলে জিয়া রহমানও সমালোচনা হবে, শেখ মুজিবের সমালোচনা হবে। কিন্তু শেখ মুজিবকে যেভাবে পচায় দিছে, আগামীতে এই বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে নষ্ট করে দিবে। আমি যেটা বলার চেষ্টা করছি আপনাকে, যে আজকে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। ওকে, আমি আপনাকে একটা ফলো আপ কোশ্চেন করবো। আমি শেখ মুজিবুর রহমানকে ভালো বলতে চাই। উনি 70-এর দশকে, 60-এর 70-এর দশকে বাংলাদেশে তাকে বলা হয় অবিসংবাদিত নেতা। এখন আপনার কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, শেখ মুজিবুর রহমানের ভালো দিক আছে। আমি আপনার কাছে আজকের আপনাদের এই 4 জনকে আমি একটা কঠিন প্রশ্নের মুখোমুখি করব। শেখ মুজিবুর রহমানের যে অবিসংবাদিত নেতা ছিলেন, এটা সপক্ষে 2 থেকে 3টা স্টেপের কথা বলেন যে এই জন্য তিনি অবিসংবাদিত নেতা। কি জন্য উনি অবিসংবাদিত নেতা? কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন, কারণ শেখ মুজিবের জীবদ্দশায় আপনি তার সাথে রাজনীতি করেছেন, তার জীবিত ছিলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র নেতা ছিলেন, আপনি তার জীবদ্দশায় অনেক কিছু দেখেছেন। আমাকে একটু 3টা কারণ দেন তো, উনি কেন অবিসংবাদিত নেতা ছিলেন, তাকে এখনো আমাদের পূজা করতে হবে। এই 3টা গুণের কথা কি আপনি বলতে পারেন? না থাকলে নাই, আপনি যদি বলেন নাই, অসুবিধা নাই। হ্যালো, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের অপেক্ষা করতেছি। আপনি শেখ মুজিবের 3টা গুণের কথা। এখন আমি আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কথা হলো যে প্রতিটা মানুষেরই একটা ঐতিহাসিক ভূমিকা থাকে। শেখ মুজিব সম্পর্কে আমরা অনেক সমালোচনা করেছি, আবার এটাও সত্য কথা, শেখ মুজিব অনুপস্থিত ছিল, তার নাম নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, এটাও সবাই মেনে নিয়েছিল। কিন্তু 72 থেকে 75 শেখ মুজিবকে আসলে মানা, কিন্তু শেখ মুজিবকে আসতে ভাই থামেন প্লিজ থামেন। ওনার নামে মুক্তিযুদ্ধ, নামের উপরে মুক্তিযুদ্ধ হয়েছে, এই ন্যারেটিভ কি? ওই জিয়া বলছে অন বিহাফ অফ শেখ মুজিব, এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছে? না, বিষয়টা ওইভাবে না। আমার কথাটা হলো যে জিয়া রহমান সেই সময়টা না বললেও পারতো, এটা আমার পার্সোনাল মত, আমাদের রাজনৈতিক স্টাডিও তাই, যে জিয়াকে তখন তৎকালীন চারপাশে আওয়ামী লীগের ওপর তাকে প্রেশার দিয়ে বলানো হয়েছিল। কিন্তু আমি বলছিলাম যে আমাদের আলোচনাটা ডিফারেন্ট হইতে গেছে, আমি সরি, আমি উইথড্রন।
শেখ মুজিবের এটা নিয়ে আমি আপনার একটু সময় দেবো, আমরা এরপরে রবিবার দিন এটা নিয়ে কথা বলবো, এখন বাদ দেন। কিন্তু এই যে বাংলাদেশের জঙ্গিবাদের প্রশ্নে, তাইলে এখন ভারতের এই ন্যারেটিভটাকে বিএনপি ওন করে যে বাংলাদেশে জঙ্গি নাই, বাংলাদেশে মৌলবাদ নাই, কিন্তু বিএনপি কে দিয়ে এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এটাকে পুনরুত্থান করতে হবে, এই শব্দগুলোর বিষয়টাকে কি আমরা এখানে এটাই করছে আজকে আমি এটাই বলতে চাচ্ছি, বিএনপি এখন আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে চলে এসেছে। এখন বিএনপি এখন দিল্লির প্রেসক্রিপশনে চলছে, কাজে এখন বিএনপি আজকে ওয়াকারুজ্জামানের সাথে যেমন সম্পর্ক আছে, আবার ওয়াকারুজ্জামান জামাত কার্ড খেলে জামাত নিষেধাজ্ঞা প্রকার করে দিয়েছে, কাজে জামাত আর বিএনপিতে গন্ডগোল লাগিয়েছে। কিন্তু পুরা প্ল্যানটা হলো বাংলাদেশে স্থিতিশীল করা, বাংলাদেশ ঐক্য নষ্ট করা। এই জুলাই অগাস্টের যে গণঅভ্যুত্থান উত্তর যে বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে এখনো আছেই, ডক্টর ইউনূসকে হাতকে শক্তিশালী করার জায়গায় থেকে তারা সরে গেছে। তারা নির্বাচন যে প্রেসক্রিপশন দিল্লি কেন্দ্রিক হচ্ছে, এটাকে বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখছে না। এবং আমিও মনে করি যে বিএনপি খুব শীঘ্রই বিলীন হয়ে যাবে, মুসলিম লীগের চেয়ে খারাপ অবস্থা হয়ে যাবে। কাজেই জনগণ এখনই ডক্টর ইউনূসের কোন বিকল্প, কোন রকমের রেফারেন্ডাম, কোন রকম নির্বাচন চাচ্ছে না, অন্তত পক্ষে আরো 3-4-5 বছর। ধন্যবাদ। তাহলে কি আমরা আপনারা যে চারজন আছেন, চারজন কি একমত যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ভুয়া জঙ্গিবাদের, মৌলবাদের প্রেসক্রিপশন এবং কথাবার্তা বিএনপি এখন শুরু করেছে শুধু ভারতের আনুকূল্য পাওয়ার জন্য, ভারতের বেনিফিটের জন্য, বর্তমান ইউনূস সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করার জন্য? এটা সত্যি কিনা ডক্টর মাসুদ? আপনার মাইক্রোফোন। এটাতে যাওয়ার আগে জ্যাকুব ভাই, আপনার অনুমতি নিয়ে আমি একটুখানি আপনার আগের প্রশ্নটা একটুখানি আমি ছেড়ে দিচ্ছেন জিনিসটা, আমি ওখানে একটু আসতে চাই। শেখ মুজিবের অবদান কি কি সেটা আপনারা বলেন, আমার যা দু একটা জানা আছে পরের দিকে বলবো, কিন্তু উনি ছিলেন না কোথায় কোথায় বাংলাদেশের প্রয়োজন যখন, সেটা আমি বলতে পারি। জি বল। এক নম্বর হচ্ছে যে ছিলেন নাতে আসছি, আমি লিস্টে আসতেছি। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তান স্বাধীনতার পরপর প্রথম যেটা হলো যে আমাদের ভাষাটা কি হবে। প্রথম যে কথাটা তুললো এটা হলো তমুদ্দুনে মজলিস, এরা যে প্রথম তুললো যে, এবং একজন হিন্দু ভদ্রলোক ছিলেন সংসদে বলেছিলেন যে বাংলা ভাষা হতে হবে। এবং তমুদ্দুনে মজলিস ইন 1947 স্বাধীনতা পেল, তো তার কয়েক মাসের মধ্যেই 47-এই দে ওয়েন্ট অ্যান্ড দে প্রপোজ যে ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শুড বি বেঙ্গলি। শেখ মুজিব সেখানে ছিলেন না। তারপরে ভাষা আন্দোলন শুরু হলো, মতিন সাহেব ছিলেন, প্রফেসর কাশেম ফিজিক্সের উনি ছিলেন তমুদ্দুনে মজলিসের, ইনারা সবাই মিলে বলা শুরু করলেন। নাজিমউদ্দিন তখন এখানকার গভর্নর ছিলেন, বিরাট গন্ডগোল হলো। শেখ মুজিব সেখানে ছিলেন না, কোথাও কোনো কথা নাই। জিন্না সাহেব যখন বললেন যে অনলি উর্দু উইল বি দি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন শেখ মুজিব কোথাও ছিলেন না। আসক লিবারেশন যখন উনি যাচ্ছেন, যখন উনি ইয়েতে যাচ্ছেন, ওই যে রেসকোর্সে যাচ্ছেন, তখন বলা হলো, তখন মনে আছে আপনাদের একটা ফ্ল্যাগ তৈরি হয়েছিল বাংলাদেশের মাঝখানে হলুদ ম্যাপ দিয়ে, লাল সবুজের মাঝখানে একটা হলুদ ম্যাপ ছিল, ওই ফ্ল্যাগটা নিয়ে যেতে বলা হচ্ছিল। শেখ মুজিব ডিনাইড, আমার গাড়িতে ফ্ল্যাগ দিতে পারবা না, আমি পাকিস্তানের, নাথিং টু ডু উইথ বাংলাদেশ, এগুলো দিও না। আসম আব্দুর রবের নিজের মুখের কথা, উনি বেঁচে আছেন এবং উনি রেকর্ডেড আছেন ইন প্যানোরামা শো অফ ইংল্যান্ডের, আমি তখন ইংল্যান্ডে থাকতাম, প্যানোরামাতে উনি বলেছেন যে আমি নিজে জোর করে সামনে ওই ফ্ল্যাগটা লাগিয়ে দিই। উনি ফ্ল্যাগও নিতে চান নাই, হি ডিড নট। উনি স্বাধীনতা ডিক্লেয়ার করতে চান নাই, হি ডিড নট। যখন লাস্টে শারমিন আহমেদের বইতে আমরা জানি, বইতে লেখা আছে, কেউ তার রিজয়েন্ডার দেয়নি, পরিষ্কার লেখা আছে। আমার সাথে শারমিন আহমেদের কথাও হয়েছে এটা নিয়ে, আমি কথা বলেছি কোভিডের সময়, টক টু হার টু। উনি লিখেছেন পরিষ্কার যে তাজউদ্দিন সাহেব একটা রেকর্ডার নিয়ে গেছিলেন যে আপনি একটা স্বাধীনতার ডিক্লিয়ারেশন দেন প্লিজ। একটা উনি তখন বাক্স টাক্স গুছিয়ে, ইস্ত্রি করা কাপড় চোপড় রেডি করে, খাওয়া দাওয়া করে রেডি টু গো, বউ বাচ্চার সব কিছু অ্যারেঞ্জ, ক্যান্টনমেন্টে থাকবে, কোথায় থাকবে, ভাতা কত করে পাবে, ভাতা ওয়াজ অ্যারেঞ্জ, সব অ্যারেঞ্জ করে উনি যাচ্ছেন। বলে দিলেন তোরা যে নাকে তেল দিয়ে ঘুমা, পরশুদিন হরতাল ডাকছি। উনি ভালোই জানতেন পরশুদিন পর্যন্ত যাবে না, এত খারাপ অবস্থা দেশের। He knew it, but he wanted to save himself and his family. He did not have any, উনি ছিলেন না বাংলাদেশের স্বাধীনতার যখন দরকার, উনি ছিলেন না। এন্টায়ার লিবারেশন যে যুদ্ধ করলো আমাদের কৃষক, চাষি,
দরিদ্র শ্রমিক এবং সাধারণ মানুষরা যখন যুদ্ধ করলো, কাঁচা মেরে যুদ্ধ করে, কাঁচা মেরে তারা ইয়ে করছে। একটা লুঙ্গি ভিজায় থাকছে 15 দিন 20 দিন, ওই একটা লুঙ্গি শুকাইছে, ওইটা পড়ছে, ওইটা দিয়ে চলছে, যুদ্ধ করছে। তখন আমাদের যুদ্ধ নায়ক হিসাবে শেখ মুজিব ছিলেন না। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সারেন্ডার, প্রথম ব্যক্তি যিনি সারেন্ডার করেছিলেন। দ্যাট ওয়াজ এ গিমিক। উনি কোথায় কোথায় ছিলেন না এর আরো লম্বা লিস্ট দেওয়া যেতে পারে। যখন বাংলাদেশে গণতন্ত্র কায়েম করতে হবে, গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না, তখন উনি ছিলেন না, গণতন্ত্র ধ্বংস ছিলেন অন্যান্য সব দল মিলে। এবং আওয়ামী লীগকে আমরা কেউ বাতিল করি নাই ভাই, নোবডি ডিড ইট। শেখ মুজিব ফার্স্ট ডিস্ট্রয়েড আওয়ামী লীগ। উনি আওয়ামী লীগ বাতিল করে দিলেন, কোনো আওয়ামী লীগ দল নাই বাকশাল। আওয়ামী লীগকে বাতিল কি আমরা করছিলাম? আজকে দোষ দিচ্ছেন কে আওয়ামী লীগের রাখা যাবে না? আরে বাবা, শেখ মুজিব নিজেই তো আওয়ামী লীগ ইয়ে করে দিয়ে গেছে, বিলুপ্ত করে দিয়ে গেছেন। এটা কেউ এই সত্যটা কেন দেখেন না? শেখ মুজিব নিজে হাতে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। শেখ মুজিব ছিলেন না যখন আওয়ামী লীগের দরকার ছিল বেঁচে থাকার, তখনও ছিলেন না। শেখ মুজিব ছিলেন না কোথায় কোথায় তার একটা লিস্ট আপনাকে দিলাম, কোথায় কোথায় ছিলেন তার লিস্টটা ক্ষুদ্র একটু, ওটা পরে দিতে পারবো। উনি টিকে ছিলেন নেগেটিভ সাপোর্ট। আমাদের দেশের পজিটিভ আর নেগেটিভ দুইটা সাপোর্ট আছে। আমরা প্রথম থেকে বিএনপিতে গেলাম দুইটা কারণে, একটা পজিটিভ সাইড ফর জিয়া আর নেগেটিভ আওয়ামী লীগকে দিব না। এই যে নেগেটিভ সাইড, এইটা নেগেটিভ সাইডে উনি শেখ মুজিব ওই নেগেটিভ ওয়েভ যেগুলো, তারপরে নৌকা চালাতে খুব সুন্দর ভালো পারেন উনি। হি গোজ ভেরি নাইসলি। যেমন ধরেন উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের উনি ছিলেন জুনিয়র জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন খন্দকার মুশতাক। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম কথাটা উঠিয়ে নেবার জন্য প্রতিবাদে রিজাইন করেন, দাম করে উনি হয়ে গেলেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। কোনো কাজ না করেই এখানে উনি ছিলেন যে লাভ দিয়ে চলে যাওয়া। শামসুল হক সাহেব যখন জেনারেল সেক্রেটারি, যখন পাগল হয়ে গেলেন জেলে থাকতে থাকতে, যখন তাকে বাদ দিয়ে জেনারেল সেক্রেটারি পদ ফাঁকা হয়ে গেল, কে হবে? জয়েন্ট সেক্রেটারি হবে। একজনই জয়েন্ট সেক্রেটারি আছে, শেখ মুজিব জাম্প করে হয়ে গেলেন জেনারেল সেক্রেটারি। দ্যাটস হাউ হি হ্যাজ কাম আপ। ওনার সাথে সাধারণ মানুষের, হয়তো ছাত্রদের কারো বিরাট লিঙ্ক ছিল, তারা বিএলএফ অনেক কিছু করেছিল, কিন্তু বাইরের সাধারণ মানুষের ধারণা ছিল না। উনি ছিলেন আগরতলা ষড়যন্ত্রে, উনি ছিলেন না কোথায় কোথায় বললাম, উনি ছিলেন ষড়যন্ত্রে। এই বই আছে আমার কাছে, আগরতলা বইটার নামই সত্য মামলা আগরতলা 2 নম্বর আসামে লেখা বই। আই হ্যাভ দ্যাট বুক। 1 নম্বর আসামে শেখ মুজিব। মাসুদ ভাই, একটা কথা আপনার সাথে আমি অ্যাড করি। আপনার প্রত্যেকটা কথা একটাও চ্যালেঞ্জ করার মতো না, কারণ প্রত্যেকটা কথাই ইউনিভার্সালি ট্রুথ। এখন আপনার এই কথার সাথে আমি শুধু একটা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছি। তামুদ্দুনে মজলির যখন পাকিস্তান সরকারের কাছে ভাষা আন্দোলনের সময় একটা মেমোরেন্ডাম দিতে চাইলেন, ওখানে 2টা নাম আসলো যে মুজিবকে বলো মেমোরেন্ডাম দিবে। মুজিব বলছে মেমোরেন্ডাম কি, আমি তো এটা লিখতে পারি না। মুজিবের নামটা বাদ গেল। তখন অন্য একজন লোককে সিলেক্ট করা হলো। ওই লোক ছিল তখন কারমাইকেল কলেজ রংপুরে কর্মরত। ওই লোকটাকে বলা হলো যে তুমি ঢাকায় আসো, তুমি ঢাকায় এসে এই মেমোরেন্ডাম সাবমিট করবা পাকিস্তানি সরকারের কাছে। তখন সে বলছে যে আমি রংপুর থেকে আসব, তো মধ্যে তো আমাকে গ্রেফতার করা হইতে পারে। আপনাকে আমি বলি, ইতিহাস থেকে বলি, উনি রংপুর থেকে ঢাকা আসছে, পথিমধ্যে তাকে 3 বার গ্রেফতার করা হয়েছে, 3 বার তাকে ছাড়ানো হয়েছে। উনি ঢাকায় আসছে, ঢাকায় এসে পাকিস্তান সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উনি মেমোরেন্ডাম সাবমিট করলেন, এবং সাবমিশনের সময় উনি বলছিলেন, if you guys do not even allow us to speak in our mother tongue, then other than asking for the separation, what choice we are going to have? ওই লোকটার নাম ছিল অধ্যাপক গোলাম আজম। ওই লোকটার নাম ছিল অধ্যাপক গোলাম আজম। যেখানে মুজিব ছিল না, যেখানে অন্য কেউ ছিল না, ওখানে একজন মানুষ ছিল, অধ্যাপক গোলাম আজম। পাকিস্তান সরকারের কাছে বাংলা ভাষার ব্যাপারে যে মেমোরেন্ডাম দিয়েছিল, অন্য কেউ দ্বিতীয় দাবি করে না যে আমি দিয়েছি, ওটা গোলাম আজমই দিয়েছিল। তো আপনি যেটা বলেছেন যে মুজিব কোন জায়গায় ছিল না, আমি ওটার সাথে একমত। তো মাসুদ ভাই, আমরা কি কনক্লুড করতে পারি এই বিষয়টায় যে জঙ্গিবাদকে বাংলাদেশে এখন প্রমোট করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল?
ভারতের সাথে জঙ্গিবাদকে তারা এখন প্রমোট করছে, অন্য কেউ না, যেখানে জঙ্গিবাদ বলতে বাংলাদেশে কোনো কিছু নাই। আমরা কি এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি? ইয়েস, আমি আমার দিক থেকে কোনো ইয়ে নাই। ওকে, ইন্ডিয়া হেল্ড বাই বিএনপি। ওকে, এবার মাসুদ ভাই, আপনার মাসুদ ভাই না, আমি হাজী ইসলাম আপনাকে দিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় শুরু করব, বা নীরা আপনিও এই বিষয়টা বলতে পারেন। একটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সবাই আপনারা শুনেন। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বিএনপি ও জামাত ইসলামী। সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ করেছে সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন। কি বাদ দিতে বলছে? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই তিনটা বাদ দেওয়ার কথা বলছে সংস্কার কমিশন। এতে বিএনপি একমত না, কিন্তু জামাত বলেছে এ বিষয়ে তারা একমত। মজার কথা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দেওয়ার কথা বলেছে সংস্কার কমিশন। বিএনপি বলছে না, এটা তারা একমত না। অর্থাৎ তারা সমাজতন্ত্র চায়, তারা জাতীয়তাবাদ চায় এবং তারা ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু জামাত বলছে এই তিনটার সাথেই তারা তিনটাকেই তারা বাদ দিতে চায়। এটার উপরে আমি প্রথমে কথা বলার জন্য বলবো হাজী ইসলাম ভাই, আপনি। জেকব সাহেব, আমি এই প্রসঙ্গে আমি পরে আসছি, আমি আগের প্রসঙ্গটাতেই যাব। আপনি শেখ মুজিব যে বাংলাদেশের অভিসংবাদিত নেতা, আমি এটা না বললেই নয়। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সাথে, স্বাধীন বাংলাদেশ এই নামটার সাথে শেখ মুজিব কোনোভাবেই সম্পৃক্ত নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে জড়াইছে একমাত্র জিয়ার কারণে। জিয়া যদি সেদিন অন বিহাফ অফ শেখ মুজিব না বলতো, তাহলে আওয়ামী লীগও এই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হতো না, যেহেতু তারাও শেখ মুজিবের মতো আলাদা পূর্ব পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ চায় নাই। আজকে অনেকেই বলে থাকে শেখ মুজিব নাকি 7ই মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। আমি গত 16-17টি বছর আমি বলে আসছি, শেখ মুজিবের 7ই মার্চের ভাষণটা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতাকামী মানুষের সাথে একটা মস্ত বড় ভণ্ডামি ও প্রতারণা। তার ওই ভাষণটার মূল কথাটা ছিল কি? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই পুরাটাই ছিল একটা ভণ্ডামি ও প্রতারণা। আমাদের আন্দোলন আর সংগ্রামের কিছুই বাকি ছিল না। আমরা মাওলানা ভাসানীর নেতৃত্বে এগুলি জয় করেই আমরা এই 70-এর নির্বাচনে মুজিবকে সংখ্যাগরিষ্ঠ লিডার বানিয়েছি পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য। মুজিব না পারছে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে, সে এটাও জানতো যে তাকে ক্ষমতা দেওয়া হবে না, কিন্তু তারপরেও সে পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন বাংলাদেশ এই শব্দটা একটাবারও তার মুখ থেকে উচ্চারিত হয় নাই। আমি বলবো, যারা এই কথাটা বলে মুজিব আমাদের দেশের অভিসংবাদিত নেতা, আমাদের স্বাধীনতা তার বিশাল ভূমিকা আছে, আমি ওই সমস্ত হারামজাদাদেরকে বলবো, তোমরা কিচ্ছু জানো না, হারামজাদা সকল। ওকে, ইসলাম স্যার, এবার একটু আপনি বলেন ধর্ম। আমি আসছি জ্যাকব সাহেব, একটু সময় না দিলে তো হবে না ভাই, প্লিজ। মাসুদ সাহেবের কথা যে উনি বলছেন শেখ মুজিবের আমাদের ভাষা আন্দোলনের কোনো অবদান ছিল না, এটা শতভাগ, তার বিন্দু মাত্র কোনো অবদান ছিল না। সেই অবদানটা ছিল 1948 সালের প্রথম পাকিস্তানের পার্লামেন্টে যে হিন্দু লোকটা প্রতিবাদ করে বলছিল, যখন লিয়াকত আলী খান প্রস্তাব পেশ করলেন উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন ইস্ট পাকিস্তানেরই একজন সংসদ ছিলেন, তার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। তিনিই সর্বপ্রথম এই বাংলা ভাষাকে নিয়ে উত্থাপন করলেন। Majority peoples of Pakistan speaks Bengali, so Bangla should be the state language of Pakistan. Otherwise, Bangla should carry the same value Urdu and English. তার প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু তারপর থেকেই পূর্ববঙ্গে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে এবং এই আন্দোলন চলতে থাকে। আর সেই আন্দোলনে এই আপনি যে বললেন
এই কি বলে যুদ্ধাপরাধে ফাঁসি শেষ পর্যন্ত 90 বছরের কারাবাসে যিনি মৃত্যুবরণ করলেন গোলাম আজম, তখন তিনি ওই সময়কার ডাকসুর জিএদ ছিলেন। এই গোলাম আজমই ছিলেন ওই আন্দোলনের নেতৃত্ব দানকারী। আমি মনে করি গোলাম আজমের অপরাধের জন্য তার সাজা হয়েছে, ঠিক আছে, কিন্তু ভাষা আন্দোলনের জন্য তাকে তার মরণোত্তর 21 পদকটা দেওয়া যেতে পারে, এবং আমি দাবি করব এটা তার মরণোত্তর 21 পদক। এখন আসছেন সংবিধানের কথা। সংবিধান, সমাজতন্ত্র, এটা এই দুনিয়াতে আর কোথাও কার্যকর নয়। সমাজতন্ত্রের এই বুলি দিয়ে কোনো লাভ নেই, কিন্তু জাতীয়তাবাদ এটা যথার্থই প্রয়োজন, এবং ধর্ম নিরপেক্ষতা, যেহেতু বাংলাদেশে একমাত্র মুসলমান ছাড়াও আরো ধর্মের লোকজন আছে, সুতরাং আমি মনে করি ধর্ম নিরপেক্ষতাটা থাকা বাঞ্ছনীয়, জাতীয়তাবাদটা থাকতে হবেই, কিন্তু সমাজতন্ত্র নট। ওকে, খুব ভালো বলেছেন। কিন্তু ইসলাম সাহেব, আমি একটা কথা বলি, ধর্ম নিরপেক্ষ এই নামটা, শব্দটা ব্যবহার করে ভারতে যেভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, খ্রিস্টানদেরকে নিধন করা হচ্ছে, বৌদ্ধদেরকে নিধন করা হচ্ছে, আপনি ওই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশেও চাচ্ছেন, নাকি সৌদি আরবের মতো জায়গায় ধর্ম নিরপেক্ষতা নাই, ইসলাম রাষ্ট্রের ধর্ম, সেখানে খ্রিস্টানরা সুস্থে আছে, ভালো আছে, হিন্দুরা সুস্থে আছে, ভালো আছে, বৌদ্ধরা সুস্থে আছে, ভালো আছে, আপনি কোনটা চান? জেকব সাহেব, আপনি সৌদি আরবকে এখানে টানতে পারেন না, কারণ সৌদি আরব একমাত্র দেশ যেখানে শতভাগ মুসলিমের দেশ। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যারা যারা আছে তারা টেম্পোরারি ক্ষণিকের জন্য কাজ করতে যায়, 4 বছর, 5 বছর, 10 বছর পর ফিরে আসে। এটাতে তাদের সংবিধানে কিছু যায় আসে না। সৌদি আরব একমাত্র দেশ যেখানে শতভাগ মুসলমান, সেখানে কোরআনের আলোকে চলতে পারে, আমার কোনো সেখানে দ্বিধা নেই। কিন্তু বাংলাদেশে কোরআনের আলোকে, ওকে, আমি আপনার কথা, আমি বোধহয় ভুল এক্সাম্পলটা টানলাম, এবার আমি রাইট এক্সাম্পলে আসি। আপনি যদি এটাই বলেন, তাহলে সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় বলি, কাতার, কুয়েত, জর্ডন, মিশর, তিউনিসিয়া, সেনেগাল, এসব দেশে ধর্মনিরপেক্ষতা নাই। এখানে বলে তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু সেক্ষেত্রে ওইসব দেশে ভিন্ন ধর্মের লোকজনদেরকে রক্ষা করা হয়, কারণ ইসলাম বলে, তাদের পবিত্র ধর্মগ্রন্থ বলে যে তোমার দেশে অন্য ধর্মের লোকজনরা যদি নিরাপদ না থাকে তাইলে তোমরা মুসলমান না। এখন আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি, ডোন্ট গেট মি রং, আমার ভুল বুঝেন না, আমি বুঝছি ধর্ম নিরপেক্ষতার দরকার, কিন্তু ধর্ম নিরপেক্ষতার বুলি দিয়ে যদি মসজিদ ভাঙ্গা হয়, ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে যদি মুসলমানদের দাড়ি কাটা হয়, ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে যদি কোরআন শরীফ পড়ানো হয়, ওই ধর্ম নিরপেক্ষতা দিয়ে আপনি কি করবেন? এটাও সত্য কথা, এটাও সত্য কথা। ওকে, আমি সেম প্রসঙ্গে কাজী আব্দুল্লাহ আল মামুন, না সরি, আমি নিরুনিরা আপনার কাছে যাব। আমাদের কি এক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা দরকার, না এমন একটা সিস্টেম দরকার, সেক্ষেত্রে হোক ইসলামী ব্যবস্থা, হোক খ্রিস্টানি ব্যবস্থা, আমি চাই প্রত্যেকটা ধর্মের লোকজন না তাদের জন্য নাগরিক অধিকার, ধর্ম প্র্যাকটিসের অধিকার 100% কনফার্ম করা হয়। আপনি কি এইটা চান, নাকি ধর্ম নিরপেক্ষতা একটা ডায়লগ দিয়ে হিন্দু জবাই দাও, খ্রিস্টান জবাই দাও, মুসলমান জবাই দাও, আপনি কোনটা চান? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নিরুনিরা। ওকে, প্রথম কথা হচ্ছে আমি ধর্ম নিরপেক্ষতা চাই না, কারণ এটা যদি রাষ্ট্রধর্ম ইসলাম হয়, ভারতের মতো একটা রাষ্ট্রের পাশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা জরুরি বলে আমি মনে করি। এইটা রেখে সবাইকে সুযোগ সুবিধা করে দেওয়া, সব ধর্মই থাকবে কিন্তু রাষ্ট্র ধর্মটা ইসলাম থাকবে, যার কারণে এই ভারত কিছুটা সোজা থাকবে ওইটার উপর ভিত্তি করে, আর সব স্বাধীনতা সব ধর্মের এটা থাকবে। নাগরিককে, একজন নাগরিককে যে অধিকার, যেটা সেই সুবাদে যার যে ধর্ম সে সেই ধর্ম করবে, সেখানে কোনো ব্যাঘাত কেউ ঘটাতে পারবে না। কিন্তু অপর হ্যান্ড আপনার আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকা উচিত বলে আমি মনে করি, এই ভারতের মতো একটা রাষ্ট্রের পাশে থাকতে হলে। ওকে নীরা, আপনাকে আমি যদি ফলো আপ কোশ্চেনে বলি যে আমি আপনার সাথে একমত। আমি মনে করি বাংলাদেশে, এটা আমার মতামত
আমি আমার মতামত আপনাদের উপরে চাপাবো না। আমি মনে করি ধর্ম নিরপেক্ষতার এই আজাইরা বুলি না দিয়া বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম করে, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা অনেক বেশি নিরাপদ থাকবে, এটা আমি মনে করি। তো আপনি মনে করেন? এটা 100%। আমি ওই সূত্র ধরেই বলছি যে ইসলাম ধর্মটা, রাষ্ট্র ধর্মটা আমাদের ইসলাম থাক, এই জন্য ইসলাম থাক, কারণ তখন আমাদের নিজেদেরই একটা দায়িত্ব মানে সম্পর্কে আমরা আরো বেশি সচেতন হব। ওকে, আচ্ছা, আরেকটা কথা, ধর্মকে অধিকার দেওয়ার জন্য আরেকটা কথা, ইসলাম ভাই বলেছে যে আমাদের সমাজতন্ত্রের দরকার নাই, কিন্তু জাতীয়তাবাদের দরকার আছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা আমি ইসলাম ভাইয়ের সাথে একমত। ওকে, আমি একমত। ওকে, আমি কাজী আব্দুল আল মামুন আপনার কাছে জিজ্ঞাসা করব। বিএনপি বলছে আমাদের ধর্মনিরপেক্ষতা দরকার, আমাদের জাতীয়তাবাদ দরকার, আমাদের সমাজতন্ত্র দরকার, এটা বিএনপি বলছে, কিন্তু জামাত বলছে না, আমাদের এগুলোর দরকার নাই। আপনি কি ও বাই দ্য ওয়ে, সংবিধান সংস্কার কমিশন তারা বলছে এই তিনটাকে বাদ দেন। আপনি কি মনে করেন কাজী আব্দুল আল মামুন? আপনি পেশাগতভাবে একজন অ্যাটর্নি, আমি এই ব্যাপারে আপনার মতামত চাচ্ছি। শুনেন, এখন এগুলো যে সংবিধান সংস্কারের ব্যাপারে যারা প্রেসক্রিপশন দিছে, এটা তাদের রাইটও নাই। কেন যে প্রেসক্রিপশন দিছে, তারা জীবনে রাজনীতি করেও নাই, বুঝেও নাই, এবং তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই। এবং এই আলোচনাটা আমরা এখানে করতে পারবো না, এটা বিরাট আলোচনা। আর 2 নম্বর হলো যে এই যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা উপাদান নিয়ে মুজিববাদ যেভাবে করছিল, ওইটাও মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন ধর্মনিরপেক্ষতার নামে তো আমরা দেখতেছি ধর্মীয় হত্যা যজ্ঞ ভারতেই হচ্ছে, কাজে এখানে নামে দিয়ে হবে না। আর রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা এরশাদ ইম্পোর্ট করছিল ভারতেরই নির্দেশে। ভারতের পার্লামেন্টে আলোচনা হয়েছিল যে পার্শ্ববর্তী দেশে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, তখন যে আপনার ইসের থেকে, আপনার সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা আমাদের প্রেসক্রিপশন পড়ছে, এটা আমরা জানি। আর বিসমিল্লাহ বললেও যে আরো শুরু করলেও ওটা ইসলাম হয় নাই। সৌদি আরবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও ওয়াহাবি বাদ দিয়ে যে আজকে সমাজতন্ত্রের নামে অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি। আমার প্রশ্ন হয়েছে যে এখানে মেজরিটি ধর্মের লোকরা যদি ইসলাম ধর্মের হয়, হ্যাঁ, সেখানে তো আপনার পাকিস্তান যে মুভমেন্ট হলো, জিন্নাহ সাহেবই তো এটা বলে নাই। জিন্নাহ সাহেব অনেক মৃত্যুর পরে এটাকে ইসলামিক রাষ্ট্র করেছে। ইভেন 70-তে ছিল লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে, যেটা নাকি সিগনেচার করে নির্বাচনে গিয়েছিল শেখ মুজিব, সেখানে বলেছিল কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না। এটা তো আপনারা সবাই জানেন, ইসলাম ভাইও জানেন। তো কাজেই এইখানে মানে আমরা ধর্মীয় ভাবে কোনো সাংঘর্ষিকতা চাই না। এখন ব্যাপার হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা শব্দটা যেভাবে ব্যবহার হয়েছে, প্রয়োগ হয়েছে, সেটা আমরা পছন্দ করি না। এখন যদি আমরা বলি সিকুলারের বাংলাটা যেভাবে করা হয়েছে, এটা হয় নাই। এক ধর্ম জায়গায় 4টা ধর্ম চাপায় দেওয়া হয়েছে। কিন্তু আমি ফ্রেঞ্চ সিস্টেমটা বলে যে লাইসিটি, এরা বলে যে রাষ্ট্র এবং চার্চ আলাদা। এটা অনেক অভিজ্ঞতা থেকে, অনেক রক্তপাত বলছে। তো কাজেই সেইটাকে যদি আপনি প্রয়োগ করেন, এখানে যে যার ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্রীয় ফাংশনে কোনো বিশেষ ধর্মের রেফারেন্স আসবে না। তো কাজে এইভাবে যদি আমরা আলোচনা করেন, আর যেহেতু আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই, কোন একটা দল গড়ে ওঠে নাই, শেখ মুজিব বাকশাল কইরা তার নিজের পার্টি বিলুপ্ত করছে, জিয়া রহমান সমস্ত বাকশাল বিরোধী দল জাপান নিয়ে করছে, সে নাই। এখন যে অবস্থায় হোক না কেন, ডক্টর ইউনূস নতুন করে একটা দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব যে পরিস্থিতি হোক না কেন, এখন আমাদের রাজনৈতিক দলগুলো যাতে দলের মধ্যে সংস্থা আসতে পারে, এই মাফিয়াতান্ত্রিক যে কালো টাকার যে খেলা হচ্ছে, এই নির্বাচনে ভোট কেনা বেচা, এখন ব্যাপার হচ্ছে আমাদের তো মিডিয়া নাই, আমরা তো কথা বলতে পারছি না। আমি তো বলছি যে কারণে আমি অনেক লোককে অ্যাপ্রোচ করতে পারছি, কিন্তু আজকে ব্যাপারটা হয়েছে যে এইটা ইউনূস সাহেবের ট্রানজিশনাল, যার কারণে আমরা বলছি বিপ্লব সংহতি এবং ইউনূস সমর্থক গোষ্ঠী, সংখ্যালঘু সমর্থক গোষ্ঠীর কথা আমরা গত 3 তারিখ থেকে সবাইকে বলা শুরু করছি, ক্যাম্পেইন করছি। এখানে আমি ডক্টর মাসুদ ভাইকে বলবো যে উনি থাকবেন, ইসলাম ভাই আমাদের এখানে থাকবেন। আমি এটা বলছি, আমি এটা প্রধান সভাপতি হিসেবে এটা করতে চাই, সো দ্যাট যে একটা রাজনীতি ভ্যাকুয়াম হয়েছে দলের মধ্যে, যে আজকে ইউনূস সাহেবের দরকার, হি শুড বি আওয়ার আম্পায়ার। আবার কেউ বলতেছে যে না কিংস পার্টি করে আমরা তাকে প্রধানমন্ত্রী করে, যে সার্জিস, ওই যে ছাত্রলীগ করে এখন শিবির বলছে 6 বছর পরে। এই যে এইগুলো সবচেয়ে প্রথম নষ্ট করছে ওয়াকার, এখানে জামাতকে ঢুকাইয়া এখন জামাত বিএনপি লাগাই দিছে, এখন হেফাজত ইসলাম লাগাই দিছে, বাংলাদেশের স্থিতিশীল নষ্ট হয়ে নির্বাচন। এখানে একটাই স্লোগান, ইউনূসকে এখন একটা আম্পায়ার হিসাবে মেনে নিতে চাচ্ছি। উনি কোনো দলের না, দলের ঊর্ধ্বে। তো কাজে সেইখানে আমাদের স্থিতিশীল দরকার। এখনো ভারতীয় আগ্রাসন মুক্ত, মানে হুমকি মুক্ত হই নাই, তারা পালাইছে, কিন্তু প্রেতাত্মা রয়ে গেছে। স্টিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো স্বাধীনতা সর্বমত। আমি আগে এই কথা বলেছি, গত 15 বছর যাবত, এই যে 15 বছর যাবত, 16 বছর যাবত বিএনপি জামাত কিছু বলে নাই, শুধু বলছে স্যাংশন, আমেরিকা স্যাংশন টাকাও।
ভারতে পণ্য বর্জনে আমি সবাই আগে প্যারিস থেকে শুরু করছি, কিন্তু আমাদের লোক সংখ্যা কম, আমাদের কালো টাকা নাই, আমাদের ইউটিউবের মতো লোকজন যোগ করতে হয়, আমি নিজে অনেক ব্যস্ত, লেখালেখি পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়। আমাদের এখন দরকার উচিত হলো যে ইউনূস সমর্থক গোষ্ঠীকে শক্তিশালী করা, একবারে গ্রাম পর্যায়ে, দেশে বিদেশে। সেখানে আমি জ্যাকব মিল্টন ভাইকে বলবো, ডক্টর মাসুদ সাহেব বলবো, ইউনূস সাহেব বলবো, আসেন আমরা এটাকে গড়ে তুলি। এবং এখানে ম্যাডাম নিরু সেদিনকে বলেছিলেন যে 3 তারিখে যেটা তাড়াতাড়ি করে নিলে আরেকজন এটা নিয়ে ব্যবসা শুরু করে দিবে। আমাদের কোনো ব্যবসা নাই। কেউ কেউ আমাদের বাংলাদেশে একজন নেতা, ভাষাই নেতা, উনি বলছেন এটা ইউনূস সাহেবের সাথে আর কথা, আমাদের তো তার সাথে যোগাযোগ করা, লাইনবাজির তো দরকার নাই। আমরা নিজের প্রয়োজনে মনে করছি আজকে ইউনূস সাহেবের দরকার, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ অ্যাবাভ দি বাংলাদেশের স্টার। উনি এখন বিশ্ব শান্তির জন্য আজকে আমরা দেখেন এই যে বিমস্টেকে উনি সভাপতিত্বে নতুন দায়িত্ব পেয়েছেন, ওনার এখন একটা দায়িত্ব বাড়তি হয়ে গেল। উনি আমাদের এশিয়ান দেশের ভুক্ত একটা করতে যাচ্ছেন, উনি সার্ককে পুনর্গঠন করতে যাচ্ছেন, তার তো রিজনাল দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। তো কাজে আজকে যদি ইউনূস সাহেব না থাকে, তাকে যদি রেফারেন্ডাম নামে, এটা একটা নির্বাচন, রেফারেন্ডাম কখন হয়? যখন তার আস্থার দরকার। আমার তার আস্থা হয়ে গেছে। এইসব কথাও যারা বলে রেফারেন্ডাম, তারা হ্যাঁ পরেরটা পরে দেখা যাবে, কিন্তু এখন ইউনূস সাহেবকে বিতর্কিত করা যাবে না। ইউনূস সাহেব যারা চ্যালেঞ্জ করে তারা ভারতের প্রেসক্রিপশন করছে, এটা পরিষ্কার। ধন্যবাদ। ওকে, ডক্টর মাসুদ, বিএনপি বলছে যে তাদের ধর্মনিরপেক্ষতা দরকার, তাদের জাতীয়তাবাদ দরকার এবং তাদের সমাজতন্ত্র দরকার। তারা সংবিধানের যে সংস্কার কমিশন, তাদের যে সুপারিশ এই তিনটাই বাতিল করতে বলছে, কিন্তু বিএনপি বলছে একটাকেও বাতিল করা যাবে না। কিন্তু জামাত বলছে তারা এই সংস্কার কমিশনের সাথে একমত। মাসুদ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ, আপনি যদি অন করে এটাকে আপনি এটার উপরে আপনার মতামত দেন। হ্যাঁ, আপনার ওই কথাটা আমি শুনছিলাম, ওই কথাটা ইউনিভার্সালি সত্যি একটা কথা, যে আপনার ধর্ম নিরপেক্ষতা সিল মেরে বলার দরকার নেই, নিড টু। আমার সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ দিয়াতে কখনো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো সমস্যা হওয়ার কথা না, হয় নাই। এটা বিসমিল্লাহ বিকজ অফ দি, এটা রিফ্লেকশন অফ দি উইল অফ দি মেজরিটি অফ দি পিপল উইদাউট হার্মিং দি আদার্স, কাউকে হার্ম করা হচ্ছে না। একইভাবে ধর্ম নিরপেক্ষতা না বলেও এখানকার রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে অথবা না হতে পারে, আপনি চুপচাপ থাকতে পারেন, সবকিছু ধর্ম নিরপেক্ষ বলতেই হবে এমন কোনো কথা নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম হলে কোনোভাবেই অন্যান্য ধর্ম যারা আছে তাদের সম্মান, মান, অধিকার কোনো রকমেই একচুল কমবে না। এবং সেটাই হচ্ছে কোরআনিক অ্যাডভাইস, এটাই হচ্ছে ইসলামিক অ্যাডভাইস। যদি আপনি রাষ্ট্রধর্ম ইসলাম করেন এবং ইসলামের কথা মানেন, তাহলে প্রত্যেকটা ধর্মকে ইকুয়াল রেসপেক্ট দিতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। তারা যদি যুদ্ধে নাও যায়, ধরেন তখন যুদ্ধ যেত, তো যারা বিধর্মী যারা তো যুদ্ধে যেত না, তাদেরকেও রক্ষার দায়িত্ব ছিল যারা দেশ চালাচ্ছিল তাদের, তো তাদের জানমালেরও রক্ষার দায়িত্ব আপনাদেরই, যারা মেজরিটি যারা। এটাই হচ্ছে, যদি এভাবে করেন তাহলে পরে আমার মনে হয় না ধর্ম নিরপেক্ষতার বিরাট বড় সাইনবোর্ড আমাদের টাঙানো দরকার আছে, ওটা নিট দেয়। আর বাদ বাকি দুটোর সাথে আমি একমত যে দরকার নেই আসলে ওইগুলা, যে সংস্কারকরা যেটা বলেছেন আমি তার সাথে কোনো দ্বিমত করছি না। ওকে, আমি হাজী ইসলাম, আপনার কাছে 10 সেকেন্ড সময়, আজকের টোটাল আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, আমরা আমাদের শোয়ের শেষ ধাপে। হাজী ইসলাম। দেখুন, আমি বর্তমান বিএনপির কর্ণধার বেগম খালেদা জিয়া তথা তারেক জিয়ার প্রতি আমার অনুরোধ থাকবে, বাংলাদেশটাকে এবং জিয়ার গড়া বিএনপি দলটাকে বাঁচাতে হলে অন্তত 5 বছরের জন্য ডক্টর ইউনূস সাহেবকে বিএনপির প্রধান করে তারেক জিয়া উপপ্রধান থেকে দেশটাকে গুছাবার জন্য। আদারওয়াইজ এই দেশটার ভবিষ্যৎ খুব অন্ধকার দেখা যাচ্ছে। বর্তমানে যারা বিএনপিতে নেতৃত্ব দিচ্ছেন, তারা যেইভাবে জঙ্গিবাদের কথা বলতে শুরু করেছে, এটা হাসিনাকে পুনর্বাসনের আভাস আমি দেখতে পাচ্ছি। এই জঙ্গিবাদের মাধ্যমে হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে জ্যাকব সাহেব, যে নির্বাচন, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনটা খুব মূল বিষয়। আমরা কিন্তু গত 54 বছর এই নির্বাচন দেখে আসছি, আমরা কিন্তু ভবিষ্যতে আর এমন নির্বাচন দেখতে চাই না। সুতরাং নির্বাচনের জন্য যত রকমের সংস্কার করা দরকার সেই সংস্কারগুলি করতে হবে। আমি সর্বপ্রথমে মনে করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি রাজনৈতিক দলগুলির কোনো অঙ্গ সংগঠন থাকা প্রয়োজন থাকে, আমি মনে করি
কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থাকার প্রয়োজন নাই শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের জন্য একটা ইউনিয়নই দরকার, সেটা হলো স্টুডেন্টস ইউনিয়ন। তারপরেও যদি রাজনৈতিক দলগুলির অঙ্গ সংগঠন থাকে তাহলে আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় সরকার। এইভাবে যদি সময় লাগে 5 বছর, 5 বছরই লাগবে। আমি মনে করি বর্তমান সরকারকে একবারেই ঘোষণা দেওয়া উচিত 1930 সালের যে কোনো শুষ্ক মৌসুমে নির্বাচন হবে, তার পূর্বে যত রকমের সংস্কার আছে সবগুলি সংস্কার সাধন করবে, সংস্কারবিহীন কোনো নির্বাচন নয়। আর তৃণমূলের বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি নিজেদেরকে নেতৃত্ব স্থানে পৌঁছাতে চান তাহলে আপনারাও দাবি পেশ করেন দল থেকে কেউ যেন 2 বারের বেশি টিকিট না পায়, সে পাশ করুক আর ফেল করুক, তবেই আপনাদের স্থান হবে। তা না হলে এক এক লোক 5 বার, 6 বার, 7 বার, তারপরে তার বউ, তার ছেলে মেয়ে, আপনাদের আর কোনো স্থান থাকবে না। আপনারা এগিয়ে আসুন এই দাবি নিয়ে। ধন্যবাদ। ডক্টর খন্দকার মাসুদ রহমান, আপনি যদি আপনার 10 সেকেন্ড সময়, আপনি যদি আজকে পুরো আলোচনাটাকে একটু সামারাইজ করেন। আসসালামু আলাইকুম। যথেষ্ট সুন্দর একটা প্রাণবন্ত আলোচনা ছিল আজকে। নাম্বার 1, আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে ডক্টর ইউনূস ইজ এ ব্লেসিং ফর আওয়ার কান্ট্রি, এবং তিনি আমাদের দেশের সম্মানকে এবং অন্যান্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা সবাই বিশ্বাস করি এবং তার আলামত দেখছি। তাকে আরও যথেষ্ট সময় দেওয়া উচিত, 1 নম্বর। 2, বিএনপি এখন একটা ডেভিয়েটেড পার্টি বলে মনে হচ্ছে। তার পথচ্যুত, তার কক্ষচ্যুত তারকা, এই কক্ষচ্যুত তারকাদের অবস্থা কী হয় জানেন তো? যাই হোক, কক্ষচ্যুত হয়ে গেছে তারা এখন মুখ দিয়ে কথা বলছে ভুল। ইন্ডিয়ার যে বক্তব্য, ইন্ডিয়ার মাইক্রোফোন হয়েছে, তারা এখন জঙ্গিবাদ এই সমস্ত কথাবার্তা তুলছে। এগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং এর বিরুদ্ধে সমস্ত মানুষকে দাঁড় করাতে হবে। যদি তা না হয় তাহলে আমাদের সার্বভৌমত্ব ডেফিনেটলি ক্ষুণ্ণ হবে। বিএনপির পক্ষে সম্ভব নয়। যদি তারা আসতো, একাডেমিক্যালি চিন্তা করি, যদি আপনি হাইপোথেটিক্যালি চিন্তা করেন, তাহলে দেখবেন যে বিএনপিকে যদি আজকে ক্ষমতা আনা হতো, বাই নাও তাদেরকে ফেলে দেওয়া হতো। এত সমস্ত ঝামেলা একটার পর একটা আসছে, যেগুলো ইউনূস সাহেব মোকাবেলা করেছেন। বিএনপি মোকাবেলা করার ক্ষমতা ছিল না। লাস্টলি, যে ইভেন আমি একটু আগে ছবি পাঠিয়ে দিয়েছি জ্যাকব মিল্টন ভাইকে, যে আমি কালকে রাত্রে বসেছিলাম উইথ দি চেয়ারম্যান অফ দি ইলেকশন সংস্কার, ওনার সাথে বসেছিলাম রাতে। ওনার কথাতেও মনে হলো না যে উনি এখন ইলেকশন চান। উনি ইলেকশন ডেফিনেট চান, ইলেকশন কমিশনের, কিন্তু উনি চান যে আরো সময় নিয়ে সংস্কারগুলো হোক। সব সংস্কার হয় নাই, সংস্কারগুলো না হলে পরে ইলেকশনটা একটা ব্যাড সিস্টেমের মধ্যে দিয়ে গেলে পরে দি প্রোডাক্ট ইজ নট গোয়িং টু কাম ভেরি গুড। আপনার কে মনে হয় যে ইলেকশন করবেন আন্ডার ওয়াকার, যে ডাক দিয়ে বলেছিল ইয়েদেরকে, ছাত্র নেতাকে, যে তোমাদেরকে এতগুলো সিট দিব, মানে কি? পরিষ্কার কথা যে ইলেকশন রিগিং হবে। আই উইল মেক এ রিগিং এন্ড এনশিওর যে তুমি এতগুলো সিট পাবা। তার আন্ডারে কিভাবে ইলেকশন করবেন আপনি? তার দেখভালে কিভাবে ইলেকশন করবেন আপনি? আর্মি তো নামবে। তো ওই ইলেকশন করার আগের যে শর্তগুলো পূর্ণ হলেই ইলেকশন, তার আগে ইলেকশন নয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। এরপরে আমি নিরনীরা আপনাকে 10 সেকেন্ড সময় দেব, আপনি যদি 10 সেকেন্ড আপনি সামারাইজ করেন আজকের আলোচনাটা। থ্যাংক ইউ সো মাচ জ্যাকব ভাই। আজকে আমরা অনেক সুন্দর কথা বলেছি, আমরা খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আসলে সত্যি কথা বলতে এখানে ইলেকশনের যে সাবজেক্টটা আসছে সেটা হলো যে একটা পুনর্বাসন করার জন্য। কারণ আমরা যেটা দেখেছি যে হয়তো এখন যদি ইলেকশন হতো তাহলে বিএনপি ধরে নিচ্ছে যে আম গাছ কলা গাছ যে যেখান থেকে আসুক না কেন সবাই চলে আসতো, কিন্তু এখন এই সংস্কার পদ্ধতিতে যে একটু সময় লাগতেছে, হয়তোবা বিএনপি আমরা ভয় পাচ্ছি যে আমরা সিটগুলো পাবো না। আমরা যদি ভালো হয়ে থাকি, আমরা যদি দেশের জন্য কাজ করে থাকি, অবশ্যই আমরা সিট পাবো, সেজন্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা কথা আছে যে এখানে আমাদের বিএনপির মধ্যে কিছু চিহ্নিত দালাল আছে, এদেরকে আরো ভালোভাবে চিহ্নিত করার জন্য এই সুযোগ দেওয়া হয়েছে এই সংস্কার পদ্ধতিতে। যে তাই এজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মানে ধন্যবাদের উপর ধন্যবাদ তো জানাবোই, এবং পক্ষান্তরে আল্লাহর কাছে অশেষ রহমত যে তার মতো একজন ব্যক্তিত্ব এখন আমাদের বাংলাদেশে আছে, এবং সে আছে বিদায়ী
আজকে আমাদের দেশটা এইভাবে চলছে। তাই সেখানে আমি বলবো যে এই চিহ্নিত যে দালাল যেগুলো আছে তাদেরকে টোটালি বাদ দিতে হবে যদি এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয়। এখানে দল বলতে কোনো কথা না। এখানে আপনি একটা জিনিস দেখেন, সবসময় বলে আসছি যে লীগ এন্ড বিএনপির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারবে এবং দেখতে পারবে। 24-এর যে ঘটনাটা ঘটেছে, আজকে যদি আওয়ামী লীগের এই স্থানে বিএনপি থাকতো তাহলে দেখা যেত যে 3 দিনের মধ্যে যে কত শত শত বিএনপি নেতা কর্মীদেরকে শেষ করে দেওয়া হতো। প্রতিটা ফ্যামিলির দুয়ারে যে যে এই আওয়ামী লীগ এই বিএনপি কে সবার ফ্যামিলির সামনে জবে করত, সেই জাতক হলো আওয়ামী লীগ। তাই এই আওয়ামী লীগকে যদি আমরা এখনো চিনতে না পারি এবং ফিরে এসে যদি আমরা সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে থাকি, আমরা এক একজনের ছেলে মেয়ে বিয়ে দিয়ে বেআইন পাতিয়ে এখন আমরা পুনর্বাসন করতে বসছি। তবে এই সব কিছু ভুলে যে এখন আমাদের যে কথা একটাই, এক্সকিউজ মি, যে বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকার বলতে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় সীমাটা বাড়িয়ে দিতে হবে এবং বাড়িয়ে দিয়ে আমি বলবো আমাদের বিএনপির ভেতরে অনেক ভালো ভালো মানুষ আছে যাদেরকে ওখানে ইনক্লুড করতে বলবো। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের জন্য যতদিন থাকবে তাদেরকে ইনক্লুড করা হোক। ওকে, দেখো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি কার বাতাস কোন দিকে যাচ্ছে, যেটা হয়তো বা আমরা সবভাবে এবং এটা মেনে নিতে পারতেছি না। এই মেনে নিতে পারতেছি না বিদায় এবং অনেক কথা এখানে আসছে। তো সেখানে যদি এটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করা যায়, কিছুটা মানে ইনক্লুড করার সুযোগ থাকে, তা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার আবেদন এটাই থাকবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা চলুক, চলার মধ্যে এখনো সুযোগ আছে। আমাদের ভিতরে অনেক যোগ্য মানুষ আছে ভালোবাসে, তাদেরকে ইনক্লুড করা হোক। ধন্যবাদ। ওকে, এবার কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আজকে টোটাল শোটাকে সামারাইজ করেন। ধন্যবাদ জাকম ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তুলেছেন। যদিও আমাদের সময় অল্প, আমরা 5 জন অংশগ্রহণ করেছি। আগামীতে এই ধারাবাহিকতা নিয়ে আরো যদি আলোচনা হয় আরো ভালো হবে, আমরা সবাই সুন্দর করে আমাদের যার যার অবস্থান থেকে বলতে পারবো। তারপরেও আপনি আমাদেরকে যে সুযোগ করে দিচ্ছেন এই জন্য আবার আপনাকে ধন্যবাদ। তবে খুব গুরুত্বপূর্ণের মধ্যে আমি কয়েকটা কমেন্ট করে আজকে আমার কথা শেষ করব। সেটা হলো যে এখন আমাদের দরকার যে ডক্টর ইউনূসের নেতৃত্বেই একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করা। এটা খুবই দরকার আগামী 3-4 বছর যারা নাকি তারা থাকবে, এই যত 54 বছরের যেসব রিজেক্ট মাল তাদেরকে নিয়ে না। আর এই আন্দোলনে যত 15-16 বছর যারা ক্ষমতাচ্যুত বিএনপি কিংবা জামাত যারাই ছিল জাতীয় পার্টি তাদেরকে রিজেক্ট করছে, আওয়ামী লীগও রিজেক্ট করছে। তার বিকল্প হলো আজকে এই গণঅভ্যুত্থান কেন্দ্রিক ছাত্রদের যে আপনার বিপ্লব প্রক্রিয়া এখনো শেষ হয় নাই, কাজে এটা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন হয় নাই। কাজে যারা নির্বাচনের কথা বলছে ছাত্ররা নিজেরাও বিভ্রান্ত। কাজেই অলরেডি আপনার জ্যাকব মিল্টন জন ওয়াকার অলরেডি প্রস্তাব করেছে ছাত্রদেরকে বিভ্রান্ত করার জন্য 30টা সিট দেওয়া নিয়ে। তো কাজেই আপনার আপনার ওয়াকারের নেতৃত্বে কখনো সুষ্ঠু নির্বাচন রেফারেন্ডাম কিছুই হওয়া সম্ভব না। কাজেই আগে বিচার সংস্কার এগুলো আগে চায় মানুষ। এই বিচার শুধু 16 বছর সকলের লুটপাট হয়েছে। কাজে এখন দেশপ্রেমিকদের বড় অভাব, এখন সকলের ক্ষমতা প্রেমিক এবং দুর্নীতি পাসরা সব দলে ঢুকে গেছে। কাজে সেটার থেকে আমাদের পরিত্রাণ একটাই উপায় যে ডক্টর ইউনূসকে সামনে রেখে আগামী 3-4-5 বছর যাই হোক না কেন, তবে অবশ্যই এখানে একটি প্রগতিশীল যেহেতু বিপ্লব হয়েছে, কাজে বিপ্লবীদের নিয়ে উনি একটা ন্যাশনাল কনভেনশন কল করতে পারে। আমরাও চেষ্টা করব যে একটি বিপ্লবী সরকার হতে পারে। কাজে সেখানে গত 15-16 বছর যারা বিরোধী দলের ভূমিকা পালন করছে পরিবার তারা সব রিজেক্ট, জনতা তাদের রিজেক্ট করেছে, তারা কেউ স্টেক হোল্ডার না। হ্যাঁ, সেখানে আমরা আবার বলতে পারি যে যে বারবার যে এখানে বাংলাদেশ একটি সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি কিংবা থার্ড, সেটা বড় কথা নয়। কাজে এখানে যে আপনার যে মানে সারা ওয়ার্ল্ডকে যেভাবে ভাগ করা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, যে ইসলামিস্ট খুঁজতেছে তারা টেররিস্ট আর ইসলামিস্ট এক করার চেষ্টা করছে। কাজে এখানে তাদেরই ইন্ধন থাকবে, জামাতের মতো হোক কিংবা হেফাজ ইসলামী হোক কিংবা বিসমিল্লাহ নাম দিয়ে বিএনপি হোক, তারা একটা ইসলাম হলেই ট্যাগ দিবে। কাজে এখানে জঙ্গি মানে যে ইসলাম নয়, মৌলবাদ মানে ইসলাম নয়, সব ধর্মে আছে মৌলবাদ। আমাদের খুব সতর্কভাবে বুঝতে হবে, আমরা যেন শত্রুর
ইসের মধ্যে না পড়ি। কাজেই এখানে বলার অপেক্ষা রাখে না যে গোলাপের নাম যেই নামে ডাকেন না কেন তার গন্ধ তারতম্য হয় না। কাজেই সেখানে আমাদের কোনো ধর্মীয় নাম দিলেই যে আমরা ইসলাম হয়ে গেল তা না। কাজেই সেখানে আমাদের পরিষ্কার কথাবার্তা যে এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, প্রবাসী, তাদের নিয়ে কিন্তু কোনো দল নাই। একমাত্র মাওলানা ভাসানী ছিল, সেখানে কমরেড শিয়াসিদা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে গেছিল, কৃষক শ্রমিকের কথা বলছিল, আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু এটা চলমান প্রক্রিয়া। আজকে যে সুযোগ এসছে ডক্টর ইউনূস আশা করি যে সমস্ত অন্যায় অপরাধের উনি বিচার করবেন। উনি নিজেও বলেছেন আমরা তার হাতকে শক্তিশালী করবো। কাজে সেখানে ইউনূস সমর্থক গোষ্ঠীকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে যদি আমরা ইউনূস সাহেবকে যদি আমরা সামনে তুলে ধরতে পারি, পৃথিবীর সামনে তুলে ধরতে পারি ইন্টারন্যাশনাল কমিটির মাধ্যমে, সেটাই আমাদের প্রধান কাজ। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। মাসুদ ভাই চলে গিয়েছে, এরপরে আমি আমার সামারাইজেশনের পরে আজকে শেষ করব, আপনারা চাইলে থাকতে পারেন। দর্শকবৃন্দ, আমরা খুব মূল্যবান আলোচনা শুনেছি ডক্টর খন্দকার মাসুদ রহমানের কাছ থেকে, অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, নিরু নীরা এবং হাজী মোহাম্মদ ইসলাম। আজকে আমরা বলছি যে ভারতের ইচ্ছার সহায়ক বিএনপি। ভারতের ইচ্ছার সহায়ক বিএনপি মানে বিএনপি, আমি কথাটাকে এই জন্য বললাম, বিএনপির লোকজনরা আমার উপরে খেপে থাকবেন যে আমি কেন বিএনপিকে এভাবে কথাটা বলছি। আমি এই মুহূর্তে চাই বিএনপি ক্ষমতায় আসুক। এখন ক্ষমতায় আসার দুইটা রাস্তা। একটা রাস্তা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে বুকে বেঁধে দেশের অস্তিত্বকে রক্ষা করার স্বার্থে প্রবল ভাবে আন্দোলনের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলকে সুসংগঠিত করে ওপেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা। আমি যদি বিএনপির নেতৃত্বে থাকতাম তাদেরকে আমি বলতাম আপনার দলকে পুনর্গঠন করুন, সাংগঠনিকভাবে আপনার দলকে তৈরি করুন, পুরো আন্দোলনের জন্য নিজেদেরকে তৈরি করুন। যেই মুহূর্তে বিএনপি জনগণের ম্যান্ডেট পাবে, জনগণের ম্যান্ডেট কোনটা? আপনি অর্গানাইজেশনাল স্কিলটাকে ব্যবহার করেন, দলটাকে সুসংগঠিত করেন, দলকে চাঁদাবাজ মুক্ত করেন, দলকে চোর মুক্ত করেন, দলকে মির্জা আব্বাস মির্জা মুক্ত করেন, মির্জা আব্বাস মির্জা ফখরুল এদেরকে মির্জা মুক্ত করেন, সামাওয়াত মুক্ত করেন, আমির খসরু মাহমুদ মুক্ত করেন, ভারতীয় দালাল মুক্ত করেন, সালাউদ্দিন মুক্ত করেন। এগুলো করার পরে বিএনপি যখন একটা সলিড জিয়ার দল হয়ে দাঁড়াবে, তারপরে যদি বিএনপি নির্বাচনের দাবি করে এবং নির্বাচনে যায়, ওখানে বিএনপি সফল হবে, ভারত তাদেরকে ইজ্জত করবে, পৃথিবী তাদেরকে ইজ্জত করবে। এটা বিএনপি ক্ষমতা যাওয়ার প্রথম ভালো দিক। কিন্তু বিএনপি কি চাচ্ছে? বিএনপি একটা জিনিস চাচ্ছে, শর্টকাট। শর্টকাট কোনটা? হাসিনা যেভাবে জনগণের মতামতকে মূল্যায়ন করে নাই, হাসিনা যেভাবে জনগণের ভোট চায় নাই, হাসিনা যেভাবে জনগণকে গুম খুন করেছে, হাসিনা শুধু একটা জিনিস চেয়েছে, ভারতীয় সমর্থন। এই মুহূর্তে বিএনপি তাদের দলকে সুসংগঠিত করতে চাচ্ছে না, চাঁদাবাজ মুক্ত করতে চাচ্ছে না, দুর্নীতি মুক্ত করতে চাচ্ছে না। তারা যা আছে ঠিক তাই, চাঁদাবাজি, টিকিট বিক্রিকারী, মুনাফাখোরি, টেন্ডারবাজি, রেলওয়ের জমি দখল, ধান্দাবাজি, কি এগুলো সব পাশে রেখে আমরা শুধু ভারতের পা চাটবো এবং ভারত যেটা চায় ওইটা করতে বলবো। এখন বিএনপির নেতৃবৃন্দ ভারতের পা চেটে ক্ষমতায় যেতে চাচ্ছে, দেশের অস্তিত্বকে বিক্রি করে, দেশের জনসাধারণের মানসিকতাকে অসম্মান করে, জনগণের ভোটাধিকারকে বাদ দিয়ে। দর্শকবৃন্দ, আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভালোবাসি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দেশপ্রেমকে শ্রদ্ধা করি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দেশের প্রতি আনুগত্যকে আমি স্যালুট করি। কিন্তু কোন দলের ভারত তোষণ নীতিকে আমি ঘৃণা করি। ভারত তোষণকারী কোন রাজনৈতিক নেতা এবং দলকে আমি আমার অন্তরের সমগ্র ঘৃণা একত্র করে তাদেরকে আমি ঘৃণা করি। এই মুহূর্তে বিএনপি জনগণের ইচ্ছার প্রতিফলন না, দেশের অস্তিত্ব রক্ষার জন্য না,
হাসিনা রেহানা গংরা যেভাবে বাংলাদেশে ঢুকেছে হত্যার প্রতিশোধ নিতে, জনগণকে খুন করতে, গুম করতে, তাদের ক্ষমতা চাই, তাদের টাকা পয়সা চাই, হাসিনা যেভাবে বলেছে বিএনপি ঠিক এই মুহূর্তে একইভাবে তারা শুধু ক্ষমতা চায়। যার জন্য তারা কি করছে? বাংলাদেশের নামের শেষে যদি মৌলবাদ আর জঙ্গিবাদ ট্যাগ দেয়, বাংলাদেশের অস্তিত্ব মাটির সাথে মিশে যায়। কিন্তু বিএনপি এখন ওই জঙ্গিবাদ আর মৌলবাদকে প্রমোট করছে। কাদের স্বার্থে? ভারতের স্বার্থে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে জঙ্গিবাদ এবং মৌলবাদ ট্যাগ করছে কাদের স্বার্থে? ভারতের স্বার্থে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম জিয়া, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আপনার দলকে নিয়ে, জিয়াউর রহমানের তৈরি করা দলটাকে নিয়ে অনেক বিশাল ষড়যন্ত্র তারা করছে এবং এই ষড়যন্ত্রের মধ্যে বসে আছে আপনার দলের সিনিয়র কিছু লোকজন এবং তারেক রহমান সাহেব আপনার চারপাশে বসা কতগুলো নপুংসক, পা চাটা হারামি। এরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য তারা যে উপদেশ দিচ্ছে, আপনারা মনে হয় এগুলো বুঝে বা না বুঝে এগুলোকে গ্রহণ করছেন। তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া, আপনাদের হাই রোড নেওয়া উচিত। নো মিডল রোড, নো লোয়ার রোড, আপনাদের হাই রোড। হাই রোড কোনটা? জনগণের সমর্থন আপনাদের আছে, এটাকে কনসলিডেট করেন। আপনাদের অনেক বিশাল সংগঠন আছে, এটাকে আরো স্ট্রং করেন। আপনাদের দল আছে, তার ভিতরে রিফর্ম করেন। এবং আপনার এবং বেগম জিয়া, আপনি এবং আপনার মা, আপনাদের পজিশনটাকে সেফ রেখে, ঠিক রেখে, প্রত্যেকটা জায়গায়, কেন্দ্রে, বিভাগে, জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় নির্বাচিত বিএনপির প্রতিনিধিদের বসিয়ে দিন। দলের ভিতরে, নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে কম্পিটিশন তৈরি করুন। আপনার সংগঠন দাঁড়িয়ে যাবে এবং যখন আপনার সংগঠন দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে বিএনপি চ্যালেঞ্জ করতে পারবে জামাত ইসলাম হোক, বিএনপি চ্যালেঞ্জ করতে পারবে ভারতের রাজনৈতিক দল আওয়ামী লীগ হোক, সবাইকে চ্যালেঞ্জ করতে পারবে। আমি আবার বলি, আপনার দলের রিফর্ম একটা ওয়েতে শুধু সম্ভব। আপনাদের পছন্দে মহাসচিব বানাইয়েন না, ডুববেন। সব পজিশনকে নির্বাচিত করে দেন। আপনাদের 300-400 প্রেসিডিয়াম মেম্বার রেখেন না। মির্জা আব্বাসের মতো 2 টাকার গোলাম এদেরকে রেখেন না পার্টিতে। এটা আপনার দল, আমি কিছুই না। আমি সাইড লাইনে তাকিয়ে দেখছি আপনাদেরকে কি করে ডিস্ট্রয় করা হচ্ছে, আপনার মাকে কি করে ডিস্ট্রয় করা হচ্ছে। আপনাদের সব ওপেন সিক্রেট, আপনাদের সব দুর্বলতা ভারতকে দিয়ে দিয়েছে মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন, সামা ওবায়েদ, ইকবাল হোসেন, টুকু আব্দুল্লাহ ওয়াল বিন্টু দিয়ে দিয়েছে। আপনাদের সিক্রেট বলতে আর কোনো কিছু নাই। তারেক রহমান সাহেব, আপনার মা কিভাবে হাসে, কিভাবে কান্না করে, কি খায়, কি ঔষধ খায়, কোথায় যায়, কিভাবে কথা বলে, প্রত্যেকটা শব্দ জানে তারেক রহমান সাহেব। আপনি এবং বেগম জিয়া, আপনার মা, আপনারা এখন যে সিদ্ধান্তগুলো নেন, এই সিদ্ধান্তের উপরে নির্ভর করে আপনাদের অস্তিত্ব। আপনার দল একসময় বাংলাদেশের মানুষের আদর্শ ছিল, আইডল ছিল, যে জিয়াউর রহমানের দল বাংলাদেশকে রক্ষা করবে। জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষ নেবে। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান সাহেব, আপনি এবং আপনার মা, আপনাদেরকে এমন একটা ভাবে কোণঠাসা করেছে, সিদ্ধান্ত নেয় অন্য লোকজন, কিন্তু দোষ সব আপনার ঘাড়ে যায়। তারেক রহমান সাহেব, একটা কথা বলি, শুভাকাঙ্ক্ষী চিনতে যদি ভুল করেন, আপনি সারা জীবন করেছেন তারেক রহমান সাহেব, শুভাকাঙ্ক্ষী চিনেন না। সৎ মানুষদের দ্বারা নিজেকে আবৃত করুন। আপনার চারপাশে সৎ মানুষের অনেক অভাব, যোগ্য মানুষের অনেক অভাব।
আপনি যোগ্য না অযোগ্য এটা আপনার চেয়ে ভালো কেউ জানে না। আপনি বুশ ফ্যামিলির দ্বিতীয় প্রেসিডেন্ট একটা কথা বলেছিল, দর্শকবৃন্দ, বুড়া বুশ তার ছেলেকে বলেছিল, ইউ ওয়ান্ট টু রান ফর আমেরিকান প্রেসিডেন্সি বাট ইউ আর নট কোয়ালিফাইড। ছেলে বুশ বলছে, ড্যাড আই হ্যাভ ওয়ান কোয়ালিফিকেশন। বাবা জিজ্ঞাসা করছে ছেলেকে, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? ছেলে বুশ বলছে, ড্যাড আই নো আই এম স্টুপিড, আই এম স্মার্ট এনাফ টু সারাউন্ড মাইসেলফ উইথ দ্য স্মার্ট পিপল। বাংলায় বলে বুশ বলেছে, বাবা বলেছে তোমার কি যোগ্যতা আছে আমেরিকান প্রেসিডেন্সি তুমি ইলেকশনে রান করার জন্য? ছেলে বুশ বলছে, আব্বু আমার একটা যোগ্যতা আছে। বলছে সেটা কি? বলছে আমি স্টুপিড, আমি এটা জানি, কিন্তু আমার অন্য একটা যোগ্যতা আছে, আমি জানি আমার চারপাশে আমি ভালো এবং। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিএনপি আসলে কি করতে চায়। বিএনপি মূলত কাদের ইন্ধনে কাজগুলো করছে, এই সংস্কারে কেন তারা বাধা দিচ্ছে, সংস্কারকে আসলে বাধা দিচ্ছে নাকি তাদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে। তারা আলোচনা শুনে বিভিন্ন আলোচনা তারা করেছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক আলোচক ছিলেন। তাদের আলোচনা আপনার কাছে কতটুকু গুরুত্ব এবং যুক্তিসঙ্গত মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।